হ্যালো, কি খবর সবার? মানে অনেকদিন হলো যে কথা হলো না। সোহাগের সাথে যে কত বছর কথা হয় না আমার। এই কি অবস্থা মানব? আমি তো আছি ভালোই, আলহামদুলিল্লাহ। ওয়েদার চলতেছে। কেমন ওইদিকে? বৃষ্টি হচ্ছিল আজকে, মোটামুটি 0 ডিগ্রিতে বৃষ্টি দেখতে কিরকম বিভৎস হইতে পারে শরীরের উপর, এটা না ঘটলে বোঝা যায় না। আরে ভাই, আমি তো কিছুদিন আগেও গোথেনবার্গ থেকে আসছি। মানে তোর আইডিয়া আছে কিনা, তুই গেছিলি একদম কড়া ঠান্ডার মধ্যে, তখন বৃষ্টি বৃষ্টি হইতো না। কিন্তু গোথেনবার্গ শহর পুরা মানে সবসময় বৃষ্টি থাকতো এবং ঠান্ডা। মানে এটা যে কি বাজে ওয়েদার! আমি এখন মিউনিখে এসে আমার মনে হচ্ছে পুরা মানে মানে চমৎকার ওয়েদার। মানে ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু ফাইনালি একেবারে হচ্ছে সুইডেন থেকে জার্মানি মুভ করে ফেলছি। তো এই তো আমার একটু খারাপও লাগতেছে, আবার ওয়েদার দেখে ভালোও লাগতেছে। এই তো সব মিলে চলতেছে আর কি। সোহাগের কি অবস্থা? আমি বেস্ট ওয়েদারে আছি, বেস্ট মানে শহরে আছি, ঢাকায় আছি। হ্যাঁ, ঢাকা। আচ্ছা, তুমি সেটা ঠিক আছে, সার্কাজম করতেছো। তুমি আগে তুমি হচ্ছে আচ্ছা তো আমাদের হ্যাঁ, ডকুমেন্টারি আপডেট দাও। ওইটার কি একটা অবস্থা জিনিস সেটা বলো। বলি যে ওই আমাদের তো পডকাস্ট নিয়ে অনেকে প্রশ্ন করতেছিল, তো আমাদের মধ্যে অনেক মানে বিশাল বিবাদ মারামারি হয়েছে। তো এইটাও পাবলিক করে দিলেন, এইটাও পাবলিক করে দিলেন। তো আমরা সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা। তারপরে আমরা হচ্ছে খাদের কিনারা থেকে ফিরে আসছি ফিনিক্স পাখির মতো। একজন ফিনিক্স পাখি বলে আজকে ভারতে আছে। এটা কি এটা কি মানব, তুমি ভুলে গেছো? আমি কোরিলেশনটাই ভুলে গেছিলাম যে ওরা যদি নিজেদেরকে ফিনিক্স পাখি বলতো। কারণ আমি ধরেন ও সারা মাই না না গড। কারণ আছে ধরেন ছোটবেলা থেকে পড়ছি কি, একটা সময় পড়ছি হুমায়ুন আজাদ, এরপর পড়ছি আহমদ হুম, ছফা, এরপর ধরেন একটা বয়সে হুম। ঘুরছি হচ্ছে ওই যে উদ্ভাসের যে মালিক মাহমুদুল হাসান সোহাগের সাথে, যিনি এই সোহাগ না, যিনি আরো অনেক অদ্ভুত, এবং যিনি হচ্ছে ধরেন একজন ধার্মিক ব্যক্তি, যিনি কড়াভাবে আওয়ামী লীগের সাপোর্টার। মানে এখন যেসব কথাবার্তা বলা হয় বাজারে, যে পৃথিবীতে ছিল দুটি পক্ষ, শাহবাগ আর শাপলা, এরকম ব্যাপারটা তো ছিল না। প্রচুর হুজুর তো ছিল যারা ধরেন অন্ধের মতন আওয়ামী লীগকে ফলো করে গেছে। তো বিভিন্ন সময় আমি শুনছি যে আওয়ামী লীগ একটা দল যারা বেটার যখন তারা বিরোধী দলে যায়, আওয়ামী লীগ যখন হেরে যায় তখন গোটা বাংলাদেশ হেরে যায়, এগুলো শুনছি তো সবসময়। এখন এসে দেখতেছি যে আওয়ামী লীগ হচ্ছে একটা থার্ড ক্লাস দল। মানে ডোনাল্ড ট্রাম্প যখন বিরোধী দলে ছিল তখনও এর চেয়ে ভালো ছিল, বুঝছেন? মানে দিস ইজ অ্যাবসার্ড। সারাটা জীবন আমি বিশ্বাস করলাম যে আওয়ামী লীগ বিরোধী দলে যাবে, এরপর সব বামপন্থী নাকি সুর সুর করে আওয়ামী লীগে জয়েন করবে। আমার ভাই ব্রাদার বামপন্থী, কাউকে আমি আওয়ামী লীগ জয়েন করতে দেখলাম না আওয়ামী লীগ বিরোধী দলে যাওয়ার পর। এটা এত অ্যাবসার্ড। না, আমি জানতে চাচ্ছিলাম সোহাগ, আমার মনে হয় কথাটা তুমি মিস করে গেছো। সেটা হলো যে ডকুমেন্টারি আপডেট কি, আমার কাছে অনেকেই জানতে চাইছে। আমি কিছুটা জানি ডকুমেন্টারি আপডেট, কিন্তু আমার এন্ড থেকে অনেকখানি কাজ গুছায় আসছে। তোমার এন্ডের কি অবস্থা, এটা আমাদেরকে একটু হ্যাঁ জানাও। তো হচ্ছে আমরা ডকুমেন্টারি বানাচ্ছিলাম একটা, মনসুন রেভলিউশন, প্রাইস অফ ফ্রিডম। এটা মূলত হচ্ছে এই যে আন্দোলনের একদমই গরিব প্রান্তিক যাদের কথা মানে আমরা খুব একটা শুনি না, তাদের আর কি ন্যারেটিভ পার্সপেক্টিভ নিয়ে একটা ডকুমেন্টারি করার প্ল্যান করছিলাম। তো আমরা এটা মূলত ক্রাউড ফান্ডিং এ মানে করা শুরু করছিলাম, এবং আমাদের অনেক প্রবাসী বন্ধু বান্ধব, অপরিচিত পরিচিত লোকজন মানে ক্ষুদ্র ক্ষুদ্র সাপোর্ট দিচ্ছে। তো আমরা শুটিং আপাতত মোটামুটি শেষ। হুম। এই এখন হচ্ছে আমরা এডিট শুরু করছি। তো এটাই হচ্ছে আপডেট। হোপফুলি হচ্ছে এপ্রিলে আমরা এটা দেখাইতে পারবো সবাইকে। আচ্ছা, এইটার মানেই কিন্তু আমাদের, আমি একটু ছোট করে আমার কাজের কথাটা বলে ফেলি, যে তার মানে কিন্তু আমাদের টাকার মানে সংকট মিটে গেছে, ব্যাপারটা তা না। এডিটিং এর সময় পোস্ট প্রোডাকশনে আসলে একটা বিরাট অ্যামাউন্টের খরচ আমাদের করা লাগবে। আমাদের প্রাথমিক ফুটেজ সংগ্রহ, আমাদের ইন্টারভিউ, এগুলো নেওয়া হয়ে গেছে। কিন্তু আমাদের আপনারা যারা পারবেন এখনো হচ্ছে আমাদেরকে ডোনেট করতে পারবেন, আপনার আমাদের কাজে সম্পৃক্ত হতে পারবেন। মানবের কি অবস্থা? মানব, অবস্থা খুবই আপনি খারাপ। যদি একটু বলবেন। আপনি করে বলতেছেন কেন? জীবনে তো বলেন না আপনি করে। অবস্থা খুবই খারাপ, কারণ হচ্ছে যে পিএইচডি পাচ্ছি না। স্পেনে আসার পর আমার ওজন বাড়ছে পাঁচ আচ্ছা। কেজি কারণ হচ্ছে যে গত 7 মাসে ওজন বাড়ছে 5 কেজি, কারণ এখানে ফ্রিতে খাবার পাওয়া যায়। মানে আপনি প্রতিবার চা হুম, খাইতে গেলে তারা আপনাকে ফ্রিতে খাবার ধরাই দিবে এবং আপনি নির্লজ্জের মতন এটা খাবেন। তো আপনার চায়ের নেশা থাকলে ওটা হয়ে যাবে খাবারের নেশা। তো এর ফলে যেটা হয়েছে যে ওজন ক্রমাগত বাড়তেছে, এবং আমি হচ্ছে কোথাও কোনো পিএইচডি পাচ্ছি না, এবং সম্ভবত দেশে খুব শীঘ্রই আমি ফিরে যাব। আশা করি দেশের অবস্থা ভালো, সোহাগ ভাই। আমি জানি না আসলে কেমন দেশের অবস্থা, তবে আমি শুনি যে দেশের অবস্থা বেশ স্বাভাবিক এবং চমৎকার। আর হচ্ছে আমি হচ্ছে বিয়ে করার জন্য পাত্রী খুঁজতেছিলাম, সেটাও পাচ্ছি না। তো সব মিলে ধরেন বিভিন্ন জায়গা থেকে প্রত্যাখ্যাত হওয়া ছাড়া আর কিছুই ঘটতেছে না এখন জীবনে। আমি একটা সিনেমা দেখতেছিলাম, এই যে আবার তোরা মানুষ হও যদি আমরা দেখি, তো ওইখানেও শুনতেছি যে দেশের অবস্থা খারাপ। তো দেশের অবস্থা লাস্ট কবে ভালো কোন সিনেমায় আমি দেখি নাই।
আর তবে এখন তো আসলে ওই আবার তোরা মানুষও তো একটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স একটা সময় ছিল, এখন তো একটা পোস্ট অভ্যুত্থান সময় একটা খুবই আমরা একটা নাজুক অবস্থায় আছি। তো খারাপ অনেকগুলো কারণ আছে, ওইগুলা হোপফুলি মানে আস্তে আস্তে ভালো হবে। তুমি আস্তে আস্তে হোপফুলি একটা রোজি একটা বাংলাদেশ দেখবা। না, এইখানে আমার আলাপটা হইলো যে হচ্ছে আমরা তো মানে একটা মানে এখন কিন্তু অনেক কিছু মব কন্ট্রোল করতেছে, এবং মানে আমরা যে এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। প্রতিটা সিটিজেনের দায়িত্ব যে তার জায়গা থেকে সে যেন এই ধরনের কোনো কোনো ধরনের হচ্ছে ইউটিউবার বা কোনো ধরনের লেখক, কোনো ধরনের সাহিত্যিক, কোনো ধরনের সাংবাদিক বা এরকম বিভিন্ন ইনফ্লুয়েন্সার এদের পাল্লায় না পড়ে যেন হচ্ছে নিজের মবের পার্ট না হয়ে যায়, কারণ এটা আসলে আখেরে সবার ক্ষতি হবে। সো সবাই তো আমি জানলাম, আমার আপডেটটা দিয়ে নিই। আমি ফাইনালি পাস করছি মাস্টার্স। আমি ফাইনালি আমার থিসিস ডিফেন্ড করছি। তো আমি আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে যখন জুলাইয়ের মুভমেন্টের সময় আসলে আমি থিসিসটা জমা দেওয়ার কথা ছিল, সেটা আমি একটু পিছায় আমি পরে দিছি। তখন আমার মেন্টালি আমি খুবই আনস্টেবল অবস্থায় ছিলাম বাংলাদেশের অবস্থার কারণে। যেহেতু ওই সময় হচ্ছে মানে ওই সময় তো স্বাভাবিক অনেক রক্ত দেখছি, কাছের মানুষ মারা গেছে, প্রিয়র হচ্ছে মারা গেছে, দেন এরকম অনেক কাহিনী ঘটছে আর কি আমাদের জীবনে। মানে তখন নিয়মিত যে আমি হচ্ছে ইয়ের সাথে কথা বলতাম, মানবের সাথে কথা বলতাম। তো থিসিস নিয়ে তো প্রচুর কথা হতো। মানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো আমার থিসিসের টপিকটা আবার খুবই রিলেভেন্ট পুরো ওয়ার্ল্ডের জন্য, কারণ আমি থিসিসটা করতে হলো পপুলিস্ট কমিউনিকেশন নিয়ে। তো রিসেন্টলি কিন্তু পপুলিজম নিয়ে অনেক কথাবার্তা হয়। তোমরা যদি খেয়াল করে থাকো যে সারা আমাদের দেশের যারা উঠতি রাজনীতিবিদ আছে তারা বিভিন্ন মিডিয়া ফেস করে, বা আমি দেখছি ভারতীয় টেলিভিশনে যায় অনেক অনেক আমাদের হচ্ছে সমন্বয়করা, তরুণ রাজনীতিবিদ এরকম অনেকেই আছে। তারা কিন্তু হইলো হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়াতে, তাদের বক্তব্যে, তাদের বিভিন্ন জায়গায় কিন্তু তারা পপুলিজম শব্দটা ব্যবহার করে, কিন্তু প্রত্যেকেই তারা পপুলিজম শব্দ ব্যবহার করার পরেও তারা আশ্রয় নেয় পপুলিজম। মানে ব্যবহার বলতে কি, মানে জিনিসটাকে খারাপ অর্থে বলে এরকম বলতেছেন? শব্দটা আচ্ছা, ব্যবহার করা এইখানে মানে কিন্তু কি? একটা ব্যাপার আছে। পপুলিজম মানে কি সবসময় খারাপ? পপুলিজম কি আইডিওলজি? মোদ্দা কথা, পপুলিজম কিন্তু আইডিওলজি না। এটা অনেকে ভুল করে। পপুলিজম একটা টুল। পপুলিস্ট মানুষ মনে করে, বাংলাদেশের মানুষের একটা ভুল ধারণা আছে। পপুলিজম মানুষ মনে করে যে মনে হয় এটা মানে রাইট উইঙ্গার। পপুলিস্ট হইলেই মনে হয় যে এরকম ব্যাপারটা। 90% সবসময় কিন্তু 90% রাজনীতির কথা বলাটা কিন্তু মানে এটা মনে হতে পারে রাইট উইঙ্গার পপুলিজম, মানে হচ্ছে কিন্তু ধর্মভিত্তিক যদি আমি বলি। কিন্তু ব্যাপারটা হলো যে সবসময় রাইট উইঙ্গার পপুলিজম হয় না। লেফট উইঙ্গার অনেক পপুলিস্ট লিডার আছে। ব্রাজিলে আমরা দেখতে পাই, আমরা আমরা হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে দেখতে পাই পপুলিস্ট লিডার আছে। কিন্তু আমার কাজের বিষয় ছিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এবং হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বাইডেনের ইলেকশন ক্যাম্পেইন, আর হলো হচ্ছে এদিকে বরিস জনসন এবং ব্রেক্সিটের আর কি, বরিস জনসন এবং হচ্ছে নাইজেল ফারাজ, এরা হচ্ছে এদের এদের পপুলিস্ট ইলেকশন টাইমে। তো আমি অনেক ইন্টারেস্টিং ফাইন্ডিং পাইছি। আমার থিওরি আমি আমি পুরোটি কোয়ান্টিটেটিভ কন্টেন্ট অ্যানালাইসিস করছি যাতে সোশ্যাল মিডিয়ার তারা, এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি বের করার চেষ্টা করছি কেন সিটিজেনরা আসলে এনগেজ হয়। মানে তোমরা যদি খেয়াল করে থাকো যে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমাদের দেশের মানুষজন কিন্তু হলো মানে সাংঘাতিক কমেন্ট করে, এই যে হচ্ছে হ্যাঁ মানে একটা লোক এর হচ্ছে মানে ওই যে আমি আজকে দেখতেছিলাম যে হচ্ছে ঢাকা ভার্সিটিতে মানে একটা মেয়েকে হ্যারাস করা হয়েছে। তো বলতেছে যে ওর না এটা বলছে, তো হচ্ছে মানে এটা এমন মানে হচ্ছে মানে এটার জন্য কি একটা মানুষের এটা হইতে পারে, ওইটা হইতে পারে, ভালোর জন্যই তো বলছে। তো এই যে মানুষজন সব প্রণোদিত হয়ে এই যে কমেন্ট গুলা করে, কেন করে? মানুষ যে এনগেজ হয় পলিটিক্যাল স্টেটমেন্ট গুলো তো এনগেজ হয়, ঠিক আছে, হ্যাঁ, যে সহমত ভাইদের আমরা দেখছি বা অনেক ক্ষেত্রে অনেক ধরনের এনগেজমেন্ট দেখছি, ঠিক আছে, হ্যাঁ, যে হচ্ছে আমরা হলো হিন্দু খাত্রে মে হ্যাঁ আমরা পশ্চিমবাংলায় দেখি। তো এই যে এনগেজমেন্টটা, এই এনগেজমেন্টটা ব্যাখ্যা করার জন্য আমি সিভিএম, সিভিক ভলেন্টারিজম মডেল নামে একটা থিওরি ব্যবহার করছি, যে মানুষ আসলে হচ্ছে তিনটা কারণে তার কাছে টাইম, রিসোর্স এবং হলো সোশ্যাল কানেকশনের উপর ডিপেন্ড করে। আমি ব্যাখ্যায় যাচ্ছি না। আর একটা হচ্ছে সোশ্যাল আইডেন্টিটি থিওরি। এটা এটা মানুষ সবসময় বলে, আমি এই জিনিসটা ব্যবহার করি সব জায়গায়, আমার খুব ভালো লাগে। মানুষ কেন আসলে গ্রুপ বিহেভিয়ার, মানুষ তো আসলে খুবই ছোটবেলা থেকে আমরা পড়ছি না, দুইটা জিনিস পড়ছি, যে মানুষ খুবই মানুষ হলো হচ্ছে খুব সামাজিক প্রাণী। তো সামাজিক প্রাণী হিসাবে হচ্ছে মানুষের জায়গাটা আর কি, মানুষ আসলে গ্রুপ বিহেভিয়ার, মানে একটা যখন মানুষ মবের পার্ট হয়ে যায়, একটা যখন
সে নিজেকে আসলে সম্পৃক্ত করতে ভালোবাসে। হুম। আমরা দেখছি যে বিভিন্ন পলিটিক্যাল যখন পার্টি তৈরি হয়, পলিটিক্যাল অ্যাম্বিয়েন্স তৈরি হয়, মানুষ মনে করে, বা ক্লাব তৈরি হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে, মানুষ মনে করে আমি আমি আলাদা হয়ে পড়তেছি, আমাকে এখানে জয়েন করতে হবে, আমাকে এখানে থাকতে হবে, আমাকে কমেন্ট করতে হবে, আমাকে আমার গ্রুপের পক্ষ নিতে হবে। এই বিহেভিয়ার গুলো হচ্ছে সোশ্যাল আইডেন্টিটি থিওরিতে ব্যাখ্যা করা যায়। আমি আসলে এই ব্যাখ্যাগুলোতে আমি যাচ্ছি না। আমি আসলে হচ্ছে যেহেতু ট্রাম্প নিয়েছিলাম, তো রিসেন্টলি একটা খুবই দুর্দান্ত মজার একটা ইন্টারভিউ দেখছি। মানবের হচ্ছে প্রিয় জেলেনস্কি সাহেবের সাথে হলো ট্রাম্পের একটা ইন্টারভিউ। তো এইখানে হইলো হচ্ছে মানব যদি কিছু সংযুক্ত করে, তাহলে আমি ও ফ্লোরটা না না, ছেড়ে দিতে প্রথম পারি কথা তো মানবের হচ্ছে কাছে। যে আমরা আমাদের টপিকই বলি নাই আজকের, হুইচ ইজ ভেরি অ্যাবসার্ড। আমাদের আজকের সিজন 2 এর এপিসোড 1 এর টপিক হচ্ছে বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্পের 40 দিন। মানে এটা আসলে অবিশ্বাস্য যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন মাত্র 40 দিন আগে। প্রথমত মানে যারা ফলো করেন তারা, তাদের কাছে আরো অবিশ্বাস্য, কারণ 40 দিন এত ঘটনা ঘটা উচিত না। আই রিমেম্বার বাইডেন যখন প্রথম ক্ষমতায় আসে, দ্য ফার্স্ট থিং দ্যাট হ্যাপেন্ড ওয়াজ মিয়ানমার একটা কু হয়। ডেমোক্রেটরা সম্ভবত ডেবু করতে ভালোবাসে কোথাও একটা কু করানোর মাধ্যমে, এবং রিপাবলিকানরা হয়তো অন্য কিছু করে, আমি আর জানি না, কারণ ডোনাল্ড ট্রাম্প ইজ নট এ নর্মাল রিপাবলিকান, হি ইজ প্রবাবলি ক্রেজি। নট প্রবাবলি, হি ইজ ডেফিনেটলি ক্রেজি অ্যাকচুয়ালি। যেমন ধরেন ওনার যে মানে ভাইস প্রেসিডেন্টটা আছে, আমাদের একটা জিনিস বলে নেওয়া উচিত, আমরা বহুদিন ধরে যেহেতু এপিসোড রেকর্ড করি না, আমাদের একটা এপিসোড রেকর্ড করার কথা ছিল ইউএস ইলেকশনের আগে, এবং আমাদের বলার কথা ছিল যে ডোনাল্ড ট্রাম্প জিতবে না। আমাদের এই পডকাস্টের কারণে কয়টা ভোট আমরা এদিক সেদিক করতে পারতাম আমি জানি না, হয়তো আমাদের এই পডকাস্টের এপিসোডের কারণে ডোনাল্ড ট্রাম্প নাও জিততে পারতো। ডোনাল্ড ট্রাম্প জিতছে, তার ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট জেডি ভ্যান্সও জিতছে। এবং আপনারা যদি জেডি ভ্যান্সের কাজকর্ম ফলো করেন, তার হচ্ছে কিছু গুরু আছে, যেমন কার্টিস ইয়ারভিন নামে এক ভদ্রলোক আছে, যিনি বলছেন যে প্রত্যেকটা দেশের নাকি একটা সিইও থাকা উচিত, দেশের এই প্রেসিডেন্ট থাকা যাবে না, এগুলো খুব খারাপ, এগুলোর কারণে এফিসিয়েন্সি নষ্ট হয়। আপনারা যে ডগি নামে যে জিনিসটা, ওরফে ডোজ, ওরফে ডোগ নামে যে জিনিসটা, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ এফিসিয়েন্সি, ওরাও দেখবেন এই ধরনের কথাবার্তা বলে আর কি। ডোনাল্ড ট্রাম্প নিজেকে কয়েকদিন পর সিইও অলরেডি মানে একবার বলছে উনি যে আই এম দ্য সিইও অফ দ্য ইউনাইটেড স্টেটস, এটা সে বলে ফেলছে। মানে এই ধরনের অদ্ভুত কিছু মানুষজন আছে যারা হচ্ছে স্টেটকে রিপ্লেস করতে চায় কর্পোরেট বডি দিয়ে, কারণ স্টেট নাকি কাজ করতেছে না। তো আপনারা যদি জেলেন্সকির সাথে ইন্টারভিউটা দেখেন, হাসি ঠাট্টার বাইরে, মানে জিনিসটা অনেক অ্যাবসার্ড ছিল আমরা জানি, এবং এনিবডি হু ওয়ান্টস টু ওয়াচ দ্য অ্যাবসার্ডিটিজ ইন ইট, ইউ ক্যান জাস্ট ফলো অন টিকটক অর ইউটিউব, লাইক ইটস টেরিবল। কিন্তু আপনি যদি ওটার বাইরে গিয়ে দেখেন, এটা বেসিক্যালি ইতিহাসে প্রথমবারের মতন একজন প্রেসিডেন্টের সাথে একজন সিইওর মিটিং, মানে একজন গভর্নমেন্টের সিইওর সাথে, নট নর্মাল সিইও। আই এম নট সেইং যে প্রেসিডেন্টের সাথে তো জেফ বেজোসের সাথে তো দুনিয়া সব প্রেসিডেন্টের মিটিং হওয়া স্বাভাবিক, লেজিট রুলার অফ এ গভর্নমেন্টের সাথে একজন সিইও অফ এ গভর্নমেন্টের মিটিং। এটা আমি কেন বলতেছি, একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আপনি দেখেন, আপনি অনেকভাবে চিন্তা করতে পারেন যে ধরেন আরব আমিরাতে যে আমিররা, যে 7 জন আমির মিলে দেশটা চালায়, মানে ওটা কি দেশ কিনা, উই ক্যান ডিবেট দ্যাট, বাট ওই জিনিসটা যে চালায় 7 জন আমির, আপনি বলতে পারেন যে ওরা তো ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড না। এখন ধরেন ইউনূস সাহেব তো ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড না। আমরা যদি ডেমোক্রেসির বাদ দিয়ে চিন্তা করি আপাতত ফর এ মোমেন্ট, যে ইউজুয়ালি যদি ওয়েলফেয়ার স্টেট কথাটা চলে, পৃথিবীর সব স্টেটই আসলে ওয়েলফেয়ার স্টেট, মানে পৃথিবীর সব স্টেটই তো ধরেন সিটিজেনদের জন্য রেসপন্সিবল। তো আমরা হচ্ছে ইউএস, মানে আর কোনো দেশ পাইলাম না আমরা, ইউএস এর প্রেসিডেন্ট হচ্ছে আমার দেখা পৃথিবীর প্রথম প্রেসিডেন্ট যিনি সিটিজেনদের জন্য রেসপন্সিবল না, যিনি হচ্ছে লিটারালি একটা কর্পোরেট বডি বানাইছেন, একটা খুবই অ্যাবসার্ড মিনিমাল একটা বডি। এবং আমি জানি না বাকি ব্যবসায়ীরা এটাকে কিভাবে ডিল করতেছে। পিটার থিয়েল নিশ্চয়ই ভালোভাবে ডিল করতেছে, পিটার থিয়েল লাভস দিস থিংস। একটা দেশের সিইও দরকার, এটা পিটার থিয়েল নিজেও বলছে। পিটার থিয়েল হচ্ছে, আপনারা চিনবেন, হি হ্যাজ মানি ইন ওয়াই কম্বিনেটর। ওয়াই কম্বিনেটর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্টার্ট আপের হাব। আমাদের বিশিষ্ট সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলতো আর কি, যে উনি স্টার্ট আপ জন্ম দেওয়ার চেষ্টা করতে চান। তো স্টার্ট আপ জন্ম দেওয়ার কারিগর হচ্ছে পিটার থিয়েল। তো পিটার থিয়েল এগুলো পছন্দ করে যে দেশের একটা সিইও লাগবে। কিন্তু এই প্রথম আমরা দেখলাম আর কি যে দেশের একটা সিইও হয়েছে, সেটা আবার ইউএস এর। কেন ইউএস এর, এটার আমার ধারণা ইউএস ছাড়া কোন দেশের সম্ভব ছিল না। ইউএস যে ধরনের একটা অ্যাবসার্ড দেশ, আমার অনেক বন্ধু বান্ধব ইউএস এ পড়ে বা পড়ায় বা থাকে, তাদেরকে কষ্ট দিতে চাই না, কিন্তু এরকম অ্যাবসার্ড দেশ আমি জীবনে আর দেখি নাই। তো কারণ আমি জীবনে যখন প্রথম ইউএস যাই, আমি এয়ারপোর্ট থেকে বাইরে দেখছি দুটা বন্দুক রাখা, না দুটা বন্দুক একটা ভাস্কর্য রাখা। আমি ইউজুয়ালি কোন দেশে গেলে এক্সপেক্ট করি ধরেন ওদের শেখ মুজিব থাকবে, বা ওদের এরকম একটা কোনো লোক মার্কা মারা ফিগার থাকবে, যাকে হচ্ছে নায়ক বানানো হবে, তার একটা ভাস্কর্য থাকবে। দুইটা বন্দুকের ভাস্কর্য আমি জীবনে কোথাও দেখি নাই ইউএস ছাড়া। তো ইউএস এর প্রেসিডেন্ট আর জেলেন্সকির সাথে আসলে মিটিং হয় নাই, হয়েছে ইউএস এর সিইও হুইচ ইজ লাইক ডিকটেটর। এটাও কার্টিস ইয়ারভিন নামে ভদ্রলোক বলছে যে ডিকটেটর ফোবিয়া থেকে নাকি ইউএস কে বাইরে দিতে হবে। তো আপনি যদি ওই মিটিংটা দেখেন, দিস ইজ বেসিক্যালি ডিকটেটরের ক্লাবের সাথে একজন স্বাধীন দেশের
মানে দখল হওয়া স্বাধীন দেশের প্রেসিডেন্টের মিটিং। এবং আমি জেলেনস্কিকে ফুল অন 10 দিব অপটিক্স এর জন্য, কারণ আমার অপটিক্স ভালো লাগে। আপনি দেখবেন যে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দলের বিনির্মাণের চেষ্টা বা বিএনপির যত চেষ্টা, এগুলোর মধ্যে অপটিক্স এর বড় অভাব। বাংলাদেশে প্রায় 7 মাস আগে একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে ধরেন বিভিন্ন দফা ঘোষণা হয়েছে, একটা দফার ভিডিও কেউ ইউটিউবে সার্চ দিয়ে দেখে না। কারণ একটা দফার ভিডিও না, ধরেন ওই যে 7ই মার্চের ভাষণ বা এই ধরনের কিছু না। ইভেন জিয়াউর রহমানের ধরেন ভাষণ নাই, কিন্তু খাল কাটার কিছু ছবি আছে সানগ্লাস পরা, এইগুলাও নাই ধরেন এখনো। তো জেলেনস্কি ফুল 10 ফর অপটিক্স, কারণ উনি হচ্ছে যখন বলছে যে ওই যে আই উইল ওয়ার এ স্যুট ওয়েন দ্য ওয়ার ফিনিশেস, দিস ওয়াজ সো বিউটিফুল। মানে আপনি ইউক্রেনিয়ান জনগণের জায়গা থেকে চিন্তা করেন, আপনি যদি একটু ট্রান্সলেট করে ইয়াতে টুইটারে ফলো, মানে এক্স, এখন তো এক্স নাম, এক্সতে ফলো করেন, বা মাস্টোডন বা হচ্ছে ব্লু স্কাই ধরনের অল্টারনেটিভ যে টুইটার গুলো হয়েছে এগুলো ফলো করেন, দেখবেন যে ইউক্রেনিয়ানরা হচ্ছে খুবই এক্সাইটেড এখন। মানে জিনিসটা খুব পোলারাইজিং হয়েছে। মাস্কের ফ্যানরা তো বটেই, সাধারণ ইউএস এর জনগণও খুশি যে মাস্ক ফাইনালি বলতেছে যে আমি ইউক্রেনকে টানবো না, ইউক্রেনকে আমি ফেলে দিলাম গাহাট থেকে, আর পয়সা খরচ করব না। ইউক্রেনিয়ানরা খুশি যে ফাইনালি জবাব দিয়ে আসছে জেলেনস্কি। ইভেন এটাও হইতে পারে যে পুরো জিনিসটা স্টেজ, আই এম নট সেইং পুরো জিনিসটা স্টেজ, কিন্তু এটা হইতেও পারে। ধরেন আমি আর আপনি ডিল করলাম যে আমি হচ্ছে মানে দিস ইজ এ উইন উইন সিচুয়েশন ফর বোথ অফ দেম। আমি কারো কোনো লস দেখতেছি না, সিইও সাহেবও খুশি, ডিক্টেটর মানে প্রেসিডেন্ট সাহেবও খুশি, এবং জেলেনস্কি তো প্রেসিডেন্ট ফর লাইফ। উনি তো বলছেন যে মানে এই যুদ্ধ শেষ না হলে আমি কোনো নির্বাচন দিব না। নির্বাচন না দিতে চাওয়া কিন্তু একটা খুবই চমৎকার বিষয়। আই এম ওয়েটিং ফর দ্য ডে যখন ট্রাম্পও বলবে যে আমি নির্বাচন দিব না। বাংলাদেশেও কেউ কেউ বলে যে নির্বাচন দিব না। ধরেন আই থিঙ্ক ইটস ভেরি ফানি যে নির্বাচন না দিতে চাও একটা ট্রেন্ডে আমরা হাজির হয়েছি 25 সালে আইসা। হ্যাঁ, তো হচ্ছে এই জেলেনস্কি তো আরো ভালো করতো যদি ওর তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে ইংলিশ না, বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজও ইংলিশ না, ও ও কি মূলত ইডিশ বলে? দাঁড়ান রাশিয়ান দাঁড়ান, ও কি স্পিকার। ইডিশ বলে? হ্যাঁ, না না, ও রাশিয়ান স্পিকার, রাশিয়ান। আর ঘরে হয়তো ইদ্দিশ বলে, কিন্তু ওইখানকার ইয়ারা জুরা ইদ্দিশ বলে না, মানে কম বলে আর কি। ওরা তো ইয়ে বলে, রাশানি বলে। হুম। তো ও যেখানে জন্মাইছে ওই 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 এলাকাটাও রাশিয়ান স্পিকারের এলাকা। ওয়েট, ও ইউক্রেনিয়ান স্পিকার না? না না না, ও ইউক্রেনের স্পিকার না। এবং যখন হচ্ছে ও কিন্তু ওই ম্যান্ডেটেই কিন্তু এত ভোট পাইছিল, ইভেন ইস্টেও এত ভোট। ওর ম্যান্ডেট ছিল আমি পিস আনবো, আমি কমেডিয়ান, আমি করাপশন দূর করব, আমি রাশিয়ান স্পিকার। ওইখানে কিন্তু ওই যে ওয়েস্ট এবং ইস্টের একটা পার্থক্য আছে। হুম। ঠিক আছে, ওয়েস্ট মানে হচ্ছে এই যে লাভিভ, মানে লাভভ, যেটা আগে কিয়েভ থেকে শুরু করে বাম দিকে আপনি হাঁটা শুরু করবেন পোল্যান্ডের বর্ডার পর্যন্ত, এদিক দিয়ে হচ্ছে ওরা চায় যে আমরা ইউতে যাইতে মানে চাই। আগে যেটা পোল্যান্ডে ওরা ছিল, আগে যে এলাকা পোল্যান্ড ছিল বেসিক্যালি। হ্যাঁ, লাভিভ তো আগে পোল্যান্ডেই ছিল। তো পরে হচ্ছে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় স্টালিনরা ভাগাভাগি মানে কাটাকুটি করে হচ্ছে নিয়ে গেছে, ভাগবাটোয়ারা করছে আর কি। তো ওর হচ্ছে ও চেষ্টা করছে আর কি, মানে ইউক্রেনিয়ানরা আসলে ওর তো কিন্তু জনপ্রিয়তা শেষ পড়তির দিকে ছিল, কারণ একটা ওয়ার আমি জানতেছি যে আমার লোকজন মরতেছে, হ্যাঁ রাশিয়ানরাও মরতেছে, কিন্তু আমার কোনো এন্ড গোল নাই। প্রতি মাসে আমি দেখতেছি আমার 5-6টা করে হচ্ছে থানা, ডিস্ট্রিক্ট, উপজেলা দখল হচ্ছে আমার। মানে রাশিয়ানরা তো তাই করে আর কি, বা সোভিয়েতরাও যখন যুদ্ধ করছে প্রথমে খুব বাজে পারফরমেন্স করে, পরে হচ্ছে আস্তে আস্তে স্লোলি ক্যাজুয়ালিটি হয়, কিন্তু জায়গা দখল করতে থাকে। তো ওইটাই হইতেছিল। তো ট্রাম্প, হ্যাঁ ট্রাম্প তো এটা ওই যেটা তুমি বললা যে এটা ওর জন্য ভালো হইছে, কারণ ট্রাম্প এসে কি করছে, ট্রাম্প বলছে যে ঠিক আছে এই ইউক্রেনিয়ানদের সাথে কোনো চুক্তি মুক্তি নাই, অ্যাটাক করছে হচ্ছে রাশিয়া, আমি রাশিয়ার সাথে বসবো, বৈশা ট্রাম্প ঘোষণা দিল 24 ঘন্টায় যুদ্ধ শেষ করবে, কিন্তু ওইটা পারতেছে না। এই জন্য হচ্ছে ইউক্রেনকে বাদ দিয়ে সে শান্তি চুক্তি শুরু করে দিছিল। তো ওই এখানে আসছিল যে মিনারেল ডিল করতে। ট্রাম্পের কথা হচ্ছে ঠিক আছে তোমাকে আমি $500 বিলিয়ন দিছি, দেয় নাই তো, এত টাকা দেয় নাই, কিন্তু এত টাকা কিন্তু দেয় নাই, 150 বিলিয়ন, মানে স্টেটের হিসাবে 150 বিলিয়ন, ও বলে 350, ও 350 বলে। আর এটা কিন্তু টাকা দেয় না, এই অস্ত্র টস্ত্র দিছে, পুরান অস্ত্র, বাতিল অস্ত্র, নষ্ট অস্ত্র যা ছিল সব মানে ভাঙ্গারি চালাই দিচ্ছে আর কি, ভাঙ্গারির মাল ধরাই সব ভাঙ্গারি মাল। হ্যাঁ হ্যাঁ, ভাঙ্গারি মাল। তো এমনও আছে যে যেগুলো ওরা ডিসব্যান্ড করে ফেলছিল, যে আমরা এগুলা আর চালাবো না, এগুলা ভালো না, এগুলো মানে শত্রুরে মারার জন্য ভালো না, ওইগুলো চালান করে দিছে রাশিয়ানদের মারতে এবং ইউক্রেনিয়ানদের হাতে। তো যাই হোক, ও তো নির্বাচন দেয় না,
তো ট্রাম্প কিন্তু ওরে বলছে যে তুমি ভোটে ইলেক্টেড না, তুমি হ্যাঁ, ডিক্টেটর। ইভেন এই মিটিং এর বসার 2 দিন আগে ডিক্টেটর হিসাবে বলছে ওকে, হুম হুম, মানে জেলনেস্কিকে ডিক্টেটর বলছে হ্যাঁ হ্যাঁ, ট্রাম্প। স্টিল বেটার তো দেন হোয়াট হি কলস এখানে ট্রুডো। এসে ট্রুডোকে যেটা বলে সেটার চেয়ে ভালো, গভর্নর তো বলে নাই, অন্তত ডিক্টেটর বলছে, স্বাধীনতা কায়রা হ্যাঁ নেয় নাই। হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ বলে নাই যে কততম প্রদেশ কানাডা আমাদের। বা ইউক্রেন রাশিয়ার প্রদেশ এটা বলে নাই। তো এরপর তো এরপর হচ্ছে সে এটা করছে, ওরা ওই যে ঠিক আছে আমি $500 বিলিয়ন দিছি বা দিব, হুম তো হুম $500 বিলিয়ন যে খনিজ সম্পদ আছে, রেয়ার হুম আর্থ মিনারেল, হুম হুম, ওই যে ওই ব্যাটারি সিলিকন হ্যাঁ হ্যাঁ, আরো জটিল জিনিসপত্র এআই এআই এগুলাতে হচ্ছে নাকি লাগে। তো এই মিনারেল হচ্ছে ইউক্রেনে আছে, বেশ ভালো রকমই হুম আছে। তো একটা অংশ কিন্তু আবার রাশিয়া অলরেডি দখল করে ফেলছে। হুম হুম, মেন ঝামেলাটা যেটা এই শান্তি চুক্তির, যে এটার গ্যারান্টি কি? মানে ইউক্রেনিয়ানদের বা হচ্ছে ইউরোপিয়ানদের কথা হচ্ছে যে আমরা শান্তি চুক্তি করলাম, এই 3 দিন পর যদি আবার রাশিয়া অ্যাটাক করে। হুম হুম, কারণ রাশিয়া কিন্তু ঠিক আছে অনেক মরছে, অনেক ক্যাজুয়ালিটি হয়েছে, ওদের অস্ত্র 2 দিন পর পর কিন্তু টেলিগ্রাফ যদি পড়ো, একটা পত্রিকা আছে ডানপন্থী পত্রিকা, যে ইউকের, হ্যাঁ তুমি যে হ্যাঁ, দেশে ছিলা এক সময়, আমি তো আয়ারল্যান্ডে ছিলাম, কয়দিন পর এক্সকিউজ পর মি, আয়ারল্যান্ড স্বাধীন, ঝামেলা সরি করবেন সরি না। তোমার প্রতিবেশী দেশে ইউকের পত্রিকা 2 দিন পর পর বলে আর 6 মাস পর হুম, রাশিয়ার সব অস্ত্র শেষ, এরপরে আমরা জিতবো। এখন তো আমরাটা এটা ও কারা? 3-4 বার বলছে, একটা কম্পাইলেশন পাওয়া যায় টুইটারে যে ও কতবার ঘোষণা দিছে। ওর অস্ত্র কিন্তু কমে নাই, ও এখন ইকোনমি ওয়ার ফুটিং এ আছে, যেটাকে বলে যে যুদ্ধ অবস্থায়। হুম হুম যুদ্ধ অবস্থায় কি করে ইকোনমি সব হচ্ছে অস্ত্র বানানোর দিকে হুম শিফট, হুম, সৈন্যকে খাওয়ানোর দিকে শিফট। তো ও আছে সবচেয়ে শক্তিশালী অবস্থায়, মানে এই 3 বছরের মধ্যে। ওই জায়গা থেকে শান্তি চুক্তি মানে যদি করতে চায়, রাশিয়ার টার্মেই করতে হবে, যা অবস্থা দেখা যাইতেছে হুম হুম। এখন। কিন্তু এই যে এই গ্যারান্টি কি, ও তো শক্তিশালী অবস্থায় আছে এখন, ওকে গ্যারান্টিটা কি যে ও আবার অ্যাটাক করবে না? ট্রাম্প বলতে এইখানে কোনো আরেকটা গ্যারান্টি ব্যাপার নেই। আছে, আমি বলি আরেকটা ব্যাপারটা হলো এই রেয়ার আর্থ মানে রেয়ার আর্থ এলিমেন্ট গুলা মানে হচ্ছে মেটেরিয়ালস গুলো কেন ইউরোপ আমেরিকার কাছে দিবে, এটাও তো একটা বড় কোশ্চেন। না না, মানে হ্যাঁ ধরেন এই এক সময় বাড়ির দেওয়া কাছে যাইতো, একটা পয়েন্ট আছে, এক সময় দেওয়া যাইতো, মানে এক ধরেন সময়, যখন জিনিসগুলো হ্যাঁ হ্যাঁ লাগতো না। মানে আপনারা যদি আসলে দেখেন যে ধরেন এগুলো লাগে কেন, রেয়ার আর্থ মেটাল তো আসলে লাগবে। কারণ যেমন ধরেন কয়েকদিন আগে ফ্রান্সে একটা ঘটনা ঘটছে, অ্যাজ ইউজুয়াল ফিজিক্সের জিনিস, তাই আমাদের যায় আসে না, যে তারা হচ্ছে সূর্যের চেয়ে ক্ষমতাবান, খুবই স্পাইডারম্যান 2 টাইপের ঘটনা, সূর্যের চেয়ে ক্ষমতাবান একটা মেশিন তারা বানায় কি জানি করছে, আধা ঘন্টার জন্য রান করছে। এখন এই ধরনের এক্সপেরিমেন্ট ধরেন বিজ্ঞানীরা করে, ডক্টর ম্যানহাটন টাইপের জিনিসপত্র ঘটতে থাকে পৃথিবীতে। কিন্তু যেটা ঘটছে এটা হচ্ছে, আমি মোটামুটি নিশ্চিত যে আপনাদের ট্যাব, কোনো না কোনো ট্যাবে একটা চ্যাট জিপিটি খোলা আপনাদের ব্রাউজার গুলায়, অথবা না না খোলা আমারটা হইলেও, খোলা না। না খোলা হইলেও যে কোনো প্রতিদিন আপনি একবার অন্তত এই ধরনের কোনো না কোনো এলএলএম এর সাথে কথা বলতেছেন। অন্তত আপনি না বললেও আপনার আশেপাশে কেউ না কেউ বলতেই আছে। আমার ধারণা আমার আম্মাও কয়েকদিন পরে এলএলএম কে ফোন দেওয়া শুরু করতে পারে। ইফ থিংস গেট বেটার, ইফ থিংস গেট বেটার, আমাদের মায়ের আর কখনো আমাদেরকে ফোন দিবে না। তারা আপনার একটা এআই ভার্সনকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে ধ্রুব কেমন আছে। সাউন্ড প্রপোস্টার্স, কিন্তু আমরা যাচ্ছি ওইদিকে। তো এগুলা বানাইতে যেটা লাগে আপনারা জানেন, লাগে হচ্ছে সিলিকন চিপ, লাগে এই সেই হাবি জাবি, মাথা মুথা লাগবে। তো এই মাথা মুথা করার জন্য তাদের রেয়ার আর্থ মেটাল লাগবে। কারণ আমি যেটা নিয়ে খুবই বিরক্ত, আমি আসলে বিরক্ত যেটা নিয়ে, সেটা হচ্ছে আপনারা কি জানেন বাংলাদেশ গভর্নমেন্ট কার কাছ থেকে ইয়া কিনে, হেলিকপ্টার কিনে আর ড্রোন কিনে? কার কাছ থেকে? হেলিকপ্টার ড্রোন তুরস্ক থেকে কিনে টার্কি না, থেকে তুরস্ক কিনে, থেকে তো হচ্ছে ট্যাঙ্ক। ট্যাঙ্কও আচ্ছা কিনে, আচ্ছা আচ্ছা এগুলাও আচ্ছা। কিনে। এখন টার্কির কাছ থেকে যেগুলা কিনে, টার্কি যে ইউক্রেনের সাপোর্ট দিবে বলছে, আপনারা কি দেখছেন? এক্স্যাক্টলি। এবং আর কে দিবে দেখছেন? মানে মানে এই পুরো হচ্ছে ইউতে এক নম্বর শত্রুকে, ধরেন ফ্রান্সে কোন মানুষের কাছে কোন ভাষায় কথা বললে আপনি মাইর খাবেন? আরবি বললেও আপনি মাইর খাবেন না। স্প্যানিশ বললে তারাও ভাঙা ভাঙা ফলো এরকম করে টিকটক স্প্যানিশ বলা শুরু করবে। যেটা বাংলা বললে তো তারা আপনার দিকে তাকায় থাকবে যেগুলো কি চলতেছে এখানে। ইংরেজি বললে আপনার বিপদ। এবং এই ইংরেজরাও কিভাবে জানি ছাদনা তলায় ফিরে আসছে আপনারা যদি দেখেন, যে কির স্টারমারও ঘোষণা দিয়ে ফেলছে যে আমরা আছি প্যালেস্টাইনের, সরি হুম, প্যালেস্টাইন না, প্যালেস্টাইনের পাশে তো কেউই নাই, সরি, ইউক্রেনের পাশে আমরা আছি। এবং হচ্ছে আমাদের, আমাদের না সরি, মানে আমাদেরও তো, কারণ আমরা তো কমনওয়েলথ, আমাদের যে রাজা, রাজা হুম। মানে শেখ ফ্যামিলি না, অ্যাকচুয়াল যে রাজা তৃতীয় চার্লস, তিনিও হচ্ছে ঘোষণা টোষণা দিয়ে দেখা টাকা করে ফেলছেন জেলেনস্কির সাথে, যে কি অবস্থা, কেমন আছো বাবা, প্যারা খাও না বাবা, আম্মা তো মরে গেছে বাট আমি তো আছি।
তো তারা হচ্ছে মোটামুটি আমি যেটা দেখি এটা হচ্ছে ইউ এন্ড ফ্রেন্ডস, আমি জানি না এটার নাম কি দিবে হুম সামনের দিনে, ইউকে ইউতে ফেরত আসবে আমি এরকম কথা বলতেছি না, আমি just বলতেছি ধরেন সুইজারল্যান্ড চাইলেও আসতে পারে, সুইজারল্যান্ডও আপনি জানেন ইউতে নাই, কিন্তু আবার আছে, অনেক হুম ডিলিংসে আছে। তো ইউ এন্ড ফ্রেন্ডস দেখলাম আমি খুবই আগ্রহী ইউক্রেনকে সাপোর্ট দেওয়ার জন্য। এখন যারা হচ্ছে ধরেন হুম আইডিয়াল জায়গা থেকে চিন্তা করে, তারা চিন্তা করতে পারে যে আমি আপনাকে হেল্প করছি তাই আপনি আমাকে কমিটিতে রাখবেন, বা জেলেন্সকি হচ্ছে হুম আপনাকে হচ্ছে ছোটবেলায় খেলার সাথী ছিলেন তাই কমিটিতে রাখবেন, বা আপনাকে আশ্রয় দিছি তাই কমিটিতে রাখবেন। জিনিসটা তো আর এইভাবে কাজ করে না। দেয়ার শুড বি সাম হুম ম্যাটেরিয়াল ইন্টারেস্ট ইন দিস, এবং ইউ এর ম্যাটেরিয়াল ইন্টারেস্ট আসলে কম না, কারণ ইউক্রেন আমি সারা জীবন ভাবতাম হচ্ছে কোনি আঙ্গুলের সাইজের একটা দেশ, রাশিয়ার পাশে তো ম্যাপে আমার দেখলে মনে হইতো যে এটা তো বড় কিছু না, দেশটা বিশাল ভাই, দেশটা বিশাল, দেশটা মানে লিটারালি ধরেন হাফ অফ ইন্ডিয়া, মানে অতিকায় একটা দেশ, এন্ড ইট হ্যাজ এ লট অফ রিসোর্সেস আন্ডারনিথ। চেরনোবিলের পরে অনেক রিসোর্স রয়ে গেছে, চেরনোবিলটা ওইখানে ঘটনাচক্রে, মানে অবস্থা খারাপ না হলে আমরা ঘুরতে যেতে পারতাম চেরনোবিলে, ক্যান্সার নিয়ে ফেরত আসতে পারতাম। সো ইটস এ ভেরি, মানে আমি দেখতেছি যে ওয়ার্ল্ডে একটা ভালো টেকটনিক শিফট বলে না, ওই যে মাটির তলা দিয়ে যে জিনিসপত্র নড়ে চড়ে, টেকটনিক শিফট ঘটতেছে একটা। এবং এখানে আমার ধারণা সবচেয়ে বড় বাটাম খাইলেন ধরেন আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, কারণ উনি তো সারা জীবন ইউএস অ্যালাইন ছিলেন, কিন্তু ইউএসই মনে হয় ইউএস অ্যালাইন নাই। ধরেন ন্যাটোটা তো গেছে, ইউ তো আর আপনার, আমি জানি না জার্মানির কি অবস্থা, আমি তো ইতালিতে স্পেনে দেখি প্রচুর আর্মি ঘুরে রাস্তাঘাটে, এটা কোত্থেকে আসছে আমি জানি না, বাট দে হ্যাভ এ ভেরি স্ট্রং আর্মি নাও। আমি সারা জীবন ভাবতাম যে ইউতে কোনো আর্মি টার্মি নাই, এগুলো সত্য না, ইউ এর প্রত্যেকটা দেশেরই কম বেশি আর্মি আছে, জার্মানিরও একটা আর্মি আছে ছোটখাটো। শুধু নট অনলি দ্যাট, জার্মানিতে হচ্ছে এদের অনেক ইউনিভার্সিটি আছে আমাদের এমআইএসটির মতো, কিন্তু আসলে এমআইএসটির মতো না আর কি, কারণ এখানকার ইউনিফর্ম পরে, আর্মিদের ইউনিভার্সিটি ইউনিফর্ম পরে, মানে ইউনিফর্ম পরে এক্স্যাক্টলি, কারণ ওখানে পড়ালেখা করে সাধারণ সিভিলিয়ান পড়তে পারে না, ওখানে আর্মিরাই পড়ালেখা করে। কিন্তু ওখানকার যে আমাদের যে মানে খুবই হাস্যকর ভাবে আমাদের বিউপি বা হচ্ছে এইসব, মানে আমি গত টার্মে আমি শুনেছিলাম যে কোন হচ্ছে ভিসি, মানে সে হলো তার ইউনিভার্সিটির এক প্রফেসরের আন্ডারে সে পিএইচডি করছে, সে ইউনিভার্সিটির ভিসি, ওই ইউনিভার্সিটি সে হচ্ছে পিএইচডি করছে, করে ডক্টরেট হয়ে গেছে। কোথায় খুবই এমআইএসটিতে হাস্যকর নাকি জার্মানিতে? এমআইএসটি না, বিউপিতে আমি ভাবলাম জার্মানি। তো হ্যাঁ, কিন্তু জার্মানির হচ্ছে এই ইউনিভার্সিটি গুলো হচ্ছে চালায় আসলে মূলত সিভিলিয়ান প্রফেসররা পড়ায়, আর্মির টিচাররাও পড়ায়, তারা ট্রেনিং দেয় বিভিন্ন বিষয়ে, বাট ওদের সিকিউরিটি বিষয়ে বা অনেক অনেক হচ্ছে অনেক জিনিসে হচ্ছে সিভিলিয়ান দরকার হয়, এবং রিসার্চটা মূলত সিভিলিয়ানরাই করে, সো অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে আসলে হচ্ছে সিভিলিয়ানরাই। যাই হোক, সেই ডিবেটে গেলাম না, আমি যেটা বলতে চাচ্ছিলাম এইখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হলো, যেহেতু ট্রাম্প এবং ইউরোপিয়ান ইউনিয়নের ব্যাপার আসলোই, হুম হুম। তাহলে এখানে আমি একটা মানে জরুরি নোক্তা দিতে চাই, মানে ওই যে মানব মনে আছে আমরা হচ্ছে অনেক তারিখ নিয়ে অনেক অনেক ক্যালকুলেশন ছিল আমাদের জুলাই কেন্দ্রিক, তো জুলাইটা একটু শর্টে যদি হচ্ছে একটু বলতি আমাদের যে মানে জুলাইয়ের ঘটনার যে তারিখগুলো ছিল, এটা তো কারণ মানে সোহাগ ভাই জানে জুলাইয়ের না, ঘটনার কারণ সোহাগ তারিখের ভাই সাথে, হচ্ছে তখন নেট ছিল না সোহাগ ভাইয়ের, কারণ উনি তখন ঢাকায়, মানে এখন না আমরা হাসতেছি। তো জানি সোহাগ মারা গেছে, ও আমরা না কি না, জানি, আপনি আমরা জানেন জানি সোহাগ যে ভাই মারা গেছে, আমি তো জানি আমার ফ্যামিলিও মরে গেছে। আমি আমার ফ্যামিলির সাথে কথা হয় না ধরেন 1 সপ্তাহ। না না, এখানে কাহিনীটা ছিল যে আমি যখন লাস্ট সোহাগের সাথে কথা বলি, হুম। সোহাগ বলছে যে আমি সায়েন্স ল্যাবে, হ্যাঁ, আমি আর ওই আমি দিন আমি ভিডিও সন্ধ্যাবেলায় কল শুনতে দিছিলাম, পারি, আমি ভিডিও কল দিয়ে শুনতে পারি, দেখাইছিলাম। হ্যাঁ আমি ওই দিনই সন্ধ্যাবেলায় শুনতে প্রিয় গুলি খেয়ে সায়েন্স ল্যাবে মারা গেছে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি জানি যে সোহাগও নাই, কারণ আমার তারপরে সোহাগের সাথে কোনো যোগাযোগ নেই, লাস্ট কথা আমি এরকম এখানে আছি, শেষ অতটুকুই কথা হয়েছে। সো মানব হচ্ছে ওই যে মানে যে জিনিসটা হচ্ছে তুই বলতেছিলি আর কি, যে জুলাইয়ের তো কাহিনীটা একটু শর্টে বল, তাহলে রিলেট করা ইজি হবে। আসতেছি, দ্য থিওরি অফ তারিখ পে তারিখ। এটা হচ্ছে তারিখ যে পে তারিখ, ইয়েস। যে যারা হচ্ছে জানেন না, যে আপনারা যদি একটু ঘাটেন, কারণ আমি আপনাদের হয়ে ঘেটে দিতে পারবো না, যদি আপনাকে আমরা কিছু টাকা পয়সা দেন তাহলে ঘাটতে পারি, কারণ ফ্রিতে আসলে এটা পডকাস্ট করাটাই অনেক কষ্টের। সেটা হচ্ছে যে না না, এটা সত্য, আমি আমার পিএইচডি ইন্টারভিউতে বলছি এক জায়গায় যে দেখেন আমি পিএইচডি, মানে আমাকে জিজ্ঞেস করছে এটা নিয়ে আর কোনো ফাইন্ডিং আছে কিনা, আমি বললাম টাকা না দিলে ফাইন্ডিং আসবে কোত্থেকে, আপনারা আমাকে নেন, আমি ফাইন্ডিং বের করে দেই, পয়সা ছাড়া আমি ঘরে না বসে না, কাজ ওই যে করে। আমাদের আমাদের হচ্ছে ওই রিসার্চটা ছিল মানব, যেটা প্যালেস্টাইন নিয়ে হ্যাঁ, যেটা ওটা তো আমরা আগায় নাই, করতেছিলাম, ওটা তো ওইটা আগায় নাই।
ওটাও তো আগায় নাই, ওটা আগায় নাই, গেছে। টাকা না দিলে কিভাবে আগাবে? তো আচ্ছা। আপনারা যদি একটু ঘাটেন দেখবেন যে 8ই মে বাংলাদেশে টাকা রুপির মানের একটা অবমূল্যায়ন হয়, টাকার মান হঠাৎ করে রুপির স্ট্যান্ডার্ডে আর একটু পড়ে যায়। এর আগ পর্যন্ত স্টেবল ছিল, এর পরেও স্টেবল, মাঝখানে হঠাৎ করে শিফট হয় এবং 5 আগস্টের পরে তো উড়াধুরা। 5 আগস্টের পরে ইট হ্যাজ বিকাম এ নর্মাল মার্কেট ফ্লাকচুয়েশন। এর আগে এরকম ছিল না, এর আগে দীর্ঘদিন দেখবেন টাকা আর রুপি এরকম সমান্তরাল চলে এবং এরকম শিফট হয়। তো 8ই মের যে শিফটটা, এর পরে হঠাৎ করে দুনিয়া ঘুরে গেছে। কিরকম ঘুরে গেছে? আপনারা জানেন যে এককালে আল জাজিরা নামে একটা চ্যানেলে, ছোটখাটো একটা কাতারি চ্যানেলে, শেখ হাসিনার একজন উপদেষ্টা জনাব গৌহর রিজভী, আল্লাহ বাঁচাইছে আমি আরেকটু হলে বলতে নিয়েছিলাম রুহুল কবির রিজভী, যাই হোক, তো জনাব গৌহর রিজভী ওখানে গিয়ে হচ্ছে, আপনার মনে নেই ছোটবেলায় আমরা বিশ্বাস করতাম তারা দুই ভাই, তো গৌহর রিজভী হচ্ছে, তারা ভাই না দর্শক মন্ডলী, গৌহর রিজভী এবং রুহুল কবির রিজভীর কোনো আত্মীয়তা সম্পর্ক আমরা জানতে পারি নাই এখনো। এনিওয়েজ, তো না আমি তো হচ্ছে, আমাকে তো একজন বিশ্বাসী করাই ফেলছিল, শফিকুল আলম এবং শহীদুল আলম দুজন ভাই। আর মাহফুজ আলম কি ওদের ভাগনা? এরকম আলম ব্রাদার্স, আলম ফ্যামিলি এরকম আর কি। তো যাই হোক, 8ই মেতে হচ্ছে এরা হচ্ছে সব লাপাত্তা হয়ে যায় অলমোস্ট। এর আগে এবং পরে যদি আপনারা দেখেন যে বর্তমানে এখন সরকারের সাথে বেশ ঘনিষ্ঠ কাজ করেন দেবপ্রিয় ভট্টাচার্য, উনিও বলতেন যে আওয়ামী লীগ তো আসলে স্টেবল ইকোনমি ধরে রাখতে জানে, আর কিছু না জানলেও। 8ই মের পরে সবার কথাবার্তা মোটামুটি 90 বলেন 180 বলেন, যেই অ্যাঙ্গেলটা বললে আপনার ভালো লাগে ওই অ্যাঙ্গেলে ঘুরে গেছে। ধরেন দেবপ্রিয় বলতেছেন এরা আর পারবে না। একটা লোক ছিল আপনাদের অনেকের মনে থাকার কথা, মশিউর রহমান, মিসিং, সিম্পলি মিসিং। তারপর গৌহর রিজভী সিম্পলি মিসিং, হি হ্যাজ বিন মিসিং এভার সিন্স। তো 8ই মে হচ্ছে একটা ঘটনা, 8ই মের পরে হঠাৎ করে প্রচুর এরকম ওয়াকিবহাল লোকজন জাস্ট হাল ছেড়ে দিচ্ছে যে এই গভর্নমেন্ট দিয়ে আর হবে না। সো আমরা ভাবি যে গভর্নমেন্ট পড়ছে জুলাইতে, কিন্তু গভর্নমেন্ট পড়ার জন্য জিনিসপত্র রেডি হইতে হয়। গভর্নমেন্ট তার অনেকগুলা মাথাওয়ালা লোকজনকে হারায় ফেলছে তখন, মানে ভেরি অ্যালার্মিংলি। এরকম আরেকটা দিন ছিল হচ্ছে 16 জুলাই, যেদিন হচ্ছে ঢাকা শহরে 4 জন এবং চিটাগাঙে সম্ভবত 2 জন মারা যান। আই কুড বি রং, ইট কুড বি ঢাকা শহরে 2 জন, চিটাগাঙে 4 জন। আর কোথাও কি কেউ মারা গেছিলেন? রংপুরে তো মারা গেছেন আবু সাইদ সম্ভবত ওই দিনই। তো এই যে 16 জুলাইয়ের ঘটনা, ওই দিনই দেখবেন যে ব্লুমবার্গ নামে একটা চ্যানেল হচ্ছে আমাদের বর্তমান সরকার প্রধানকে নিয়ে একটা ভিডিও রেডি করে পরের দিন ছেড়ে দিছে। তো একটা ঘটনা, ধরেন একটা দিন হচ্ছে অনেক কিছু একসাথে চলে আসে। তো ধ্রুব ভাই যেটা আসলে জানাইতে চাচ্ছিলেন মনে হয়, যেটা আমাদের আলাপ হয়েছিল তখন, যে 24শে ফেব্রুয়ারি হচ্ছে একটা দিন, এক্স্যাক্টলি অনেকগুলো তারিখে সমাপতন ঘটছে, হ্যাঁ, মানে সমাপতন করছে অবভিয়াসলি। 24 ফেব্রুয়ারি মানে খুব বেশি আগের কথা না, মানে হচ্ছে আজকে থেকে কি এক সপ্তাহ আগেকার কাহিনী আর কি। 24 ফেব্রুয়ারি আমরা দেখতে পারি অনেকগুলো কাহিনী ঘটছে আর কি। এই যে ফ্রান্সের ব্যাপারটা আসলো 24 তারিখে, ফ্রান্স এবং ইউএস এর একটা মিটিং হয়, তাদের মধ্যে একটা রীতিমতো একটা মানে ফাইট যায় আর কি। সে ফাইটটা হলো যে হচ্ছে ম্যাকো বলে যে হচ্ছে না মানে আমরাই তো মানে ইউএস বলে যে আমরাই তো বেশি খরচ করছি মানে পয়সা ইউক্রেন যুদ্ধে। তো ফ্রান্স বলে ডাটা মাটা বের করে দেখেছে যে না ভাই তোমরা খরচ করে নি, আমরা ইউরোপিয়ানরা বেশি খরচ করছি, তোমরা এই দাদাগিরি বন্ধ করো। মানে এরকমই একটা ইয়ে ছিল তাদের মধ্যে, এক ধরনের ফাইট ছিল আর কি। তো ওই দিন আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, আমি হচ্ছে মানে বলি, সেটা হলো মানে লিখে রাখছি ওই ইয়েটার নাম, সেটা হইলো কি হচ্ছে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক রিসার্চ অ্যান্ড কি জানি, মানে এটা হলো হচ্ছে স্টাডিজ না একটা থিঙ্ক ট্যাঙ্ক নামে হচ্ছে একটা ইয়া তৈরি করে আর কি। ঠিক আছে, এটার প্রধান হচ্ছে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। এটা হলো হচ্ছে আপনারা যদি কালবেলা নিউজটা খেয়াল করেন, কালবেলা করছে, তারপরে হচ্ছে যে আরো কিছু সংবাদ সংস্থা করছে যে এখানে অনেকজন লোক জড়ো হয়। এখানে ছিলেন হচ্ছে বিএনপির অনেক লোকজন, মির্জা ফখরুল আলমগীর সাহেব ছিলেন, শামা ওয়াদ ছিলেন, তারপরে হলো মেজর জেনারেল ফজলে এলাহি আকবর সে নিজেই হচ্ছে খালেদা জিয়ার ঘনিষ্ঠ জন, সে এটার প্রধান। এবং এই থিঙ্ক ট্যাঙ্কটাই যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, 3 বাহিনীর প্রধান আমাদের দেশের, 3 বাহিনীর সশস্ত্র বাহিনী 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। জেনারেল ওয়াকার ছিলেন এবং হচ্ছে জোনায়েদ সাকি ছিলেন, তারপরে আমি যদি ভুল না করি মাহমুদুর রহমান মান্না ছিলেন, এবং ছিলেন হচ্ছে একজন ছিলেন সরকারের পক্ষ থেকে, আমি যদি ধরি তাকে মনির হায়দার, উনি হয়তো বা সরকারের পক্ষ থেকে বা এই কারণে। তার কিন্তু ছিল না কারা, এটা খুব গুরুত্বপূর্ণ, ছিল না ছাত্ররা। আমরা জাতীয় নাগরিক কমিটি বা যেটা পরবর্তীতে হলো হচ্ছে এনসিপি, এই পার্টিরও কেউ ছিল না, এনসিপি আমরা যেটাকে বলছি আর কি, এই পার্টির কেউ ছিল না, বা স্টুডেন্ট বৈষম্য বিরোধী কেউই ছিল না।
ছিল না শিক্ষক নেটওয়ার্কের লোকজন, আমরা যদি বলি সেখানে তারাও ছিলেন না। আলম ব্রাদার্স আমরা একটু আগে বললাম, শফিকুল আলম, শহীদুল আলম, এনারাও ছিলেন না। সো অনেক মানুষ ছিলেন, অনেক মানুষ ছিলেন না, উপদেষ্টা কেউ ছিলেন না। সো কিন্তু এই যে মানুষগুলো ছিলেন, এই যে একটা ফাউন্ডেশন, তারপর আমি হচ্ছে ঘাটলাম এইটার সাথে আসলে হচ্ছে কার খুব কাছের সাথে যায় এরকম ফাউন্ডেশনের সাথে আমি খুঁজে পেলাম। এইটা আসলে মূলত একটা ফ্রান্স কিন্তু এই সংগঠনটাকে, এই প্রতিষ্ঠানটাকে, থিঙ্ক ট্যাঙ্কটাকে রিকগনাইজ করছে, এবং এইটা হচ্ছে ফ্রান্সের একটা থিঙ্ক ট্যাঙ্ক। সেটা হলো হচ্ছে ফ্রান্সের যে মানে একই নামের একটা থিঙ্ক ট্যাঙ্ক ফ্রান্সে আছে, এই তো একটা একই নামের একটা থিঙ্ক ট্যাঙ্ক, এবং সেই থিঙ্ক ট্যাঙ্ক মানে চালাচ্ছে হচ্ছে ইউরোপের হচ্ছে ডিফেন্সের লোকজন আর কি, মানে ঘুরে ফিরে ওই একই ধরনের জিনিস আর কি, মানে ওইটাও একটা আর্মি বা আর্মি রিলেটেড থিঙ্ক ট্যাঙ্ক, এটাও হচ্ছে ওই যে এই রিলেটেড থিঙ্ক ট্যাঙ্ক। তো এদের মধ্যে একটা কোলাবোরেশন আছে। সো ফ্রান্স খুব কেন গুরুত্বপূর্ণ? আমরা কিন্তু এই যে গুরুত্বপূর্ণ, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কোথায় ছিলেন পুরোটা টাইমে? এই আমাদের 24-এর সময়, পুরোটা টাইমে না, একটা লম্বা সময় উনি ফ্রান্সে ছিলেন, গুরুত্বপূর্ণ টাইমেই ফ্রান্সে ছিলেন। অলিম্পিক এবং জুলাই একসাথে পড়ছে। হ্যাঁ, এই যে প্রোটেক্ট ইউনুস নামে যে প্রজেক্টটা থেকে, প্রোটেক্ট ইউনুস নামে যেখান থেকে আমরা খোঁজ পেলাম যে ইউনুসকে বাঁচাও বা সবাই লেখা শুরু করলো, মানে এই যে বক্তব্যগুলো দেওয়া শুরু করলো, সেই জিনিসটা কিন্তু উনি তখন ফ্রান্সে আছেন, ফ্রান্সে বসেই ড্রাফট করা অ্যাপারেন্টলি ফ্রান্সে আছেন, এবং সে কিন্তু ফ্রান্স থেকেই আমাদের বাংলাদেশে আসেন, ফ্রান্স থেকেই সে ভারতীয় মিডিয়াতে সে বক্তব্য দেয়। সো এইখানে আমি দেখতে পেলাম ফ্রান্স আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পার্টনার, এবং ফ্রান্সের সাথে বাংলাদেশের আর্মির একটা গভীর যোগাযোগ আছে। বাংলাদেশের আর্মি বলি, বাংলাদেশের সশস্ত্র বাহিনী কেন আছে এটা আমি বলি। আমরা যদি বুঝতে হয় যে বাংলাদেশের হচ্ছে যারা সশস্ত্র বাহিনীর মানুষ, তারা ইন্টারন্যাশনালি কিভাবে কানেক্ট থাকে, তারা বুঝতে হবে তাদের হচ্ছে তারা মিশন কোথায় করছে। বাংলাদেশের মিশন হইলো হচ্ছে আফ্রিকার দেশগুলোতেই মিশন হয়। তো সেই মিশনে হচ্ছে এই যে আমাদের যে বর্তমান সেনাপ্রধান ওয়াকরুজ্জামান, উনি হচ্ছে অ্যাঙ্গোলাতে ছিলেন এবং লাইবেরিয়াতে ছিলেন, সে আফ্রিকার কান্ট্রিতে করছে। পুরো আফ্রিকা, এবং হচ্ছে এই যে মানে হচ্ছে মেজর জেনারেল ফজলে ইলাহিম একবার শুধু গালফ ওয়ারে ছিলেন, কিন্তু বাদ বাকি যেখানে আর্মির লোক ছিলেন, যে একটা গুরুত্বপূর্ণ নাম ভুলে যাচ্ছেন আপনারা, যদি মনে করেন যে একজন সাংবাদিক আছেন বাংলাদেশের, আমি নাম বলবো না, দেখতে কিছুটা ইয়ের মতন, কর্নেল ফারুকের মতন দেখতে একজন ভদ্রলোক, গোফলা। অনেকে দাবি করছিলেন যে উনি হচ্ছে কর্নেল ফারুক সেজে হচ্ছে বিভিন্ন ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন কিনা। তো ওই সাংবাদিক ভদ্রলোক হচ্ছে কয়েকদিন আগে দুজন জেনারেলের অকথ্য প্রশংসা করছিলেন। তাকে অকথ্য না বলে কি বলবো আমি জানি না, কারণ আনবিয়ারেবল। একজন হচ্ছে ওয়াকার সাহেব, এইভাবে তো সেলুট দেয় না, কিভাবে যে আমি জানি না, প্রোটোকল ডেকোরাম পারবো না। আরেকজন হচ্ছে নুরুদ্দিন খান, যিনি হচ্ছে পতনের সময় যিনি এরশাদ দ্বারা নিযুক্ত। ঘটনাগুলো খুবই সিমিলার। এরা হচ্ছে আর্মির বিভিন্ন ধরনের উচ্চপদস্থ কর্মকর্তা। ইনারা কানে হাত দিচ্ছি, দেখতে পাচ্ছেন না, কানটা হচ্ছে হেডফোনের নিচে। এই বিভিন্ন ধরনের একটা আর্মির জেনারেল কি হতে পারে, ধরেন এটা একটা, না এটা তো খারাপ হবে, ধরেন আমি হচ্ছে আর্মির কেউ, এটা হচ্ছে ধরেন বিদায়ী গভর্নমেন্ট, তো বিদায়ী গভর্নমেন্টই হচ্ছে আমাকে নিয়োগ দিবে, তারপর আমি বিদায়ী গভর্নমেন্টকে ঠেলে বের করে দিব, তারপর আই উইল বি সর্ট অফ এ হিরো। ইটস ভেরি স্ট্রেঞ্জ, কিন্তু মানে ইটস লাইক এ ফার্স। ধরেন আপনি আমাকে নিয়োগ দিবেন, তারপর আমি আপনাকে ঠেলে বের করব। এই ঘটনা নুরুদ্দিন খান সাহেবের সাথে ঘটছে। আমি যেখানে আসতেছিলাম, আমি ভুলে যাচ্ছিলাম, এই জন্য হচ্ছে ব্যাপারটা হইলো, এখানে ইন্টারেস্টিং ঘটনা হলো যে মানে আফ্রিকার সাথে কানেক্টেড থাকে আমাদের একটা নির্দিষ্ট পোর্শনের মানুষজন, এবং হচ্ছে সেখানে ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদের এক্সপোজার হয়, এবং আফ্রিকা একটা ভাইটাল এলিমেন্ট আমাদের পুরো এই এখনকার সময়ের জন্য। হ্যাঁ, তো এই যে আফ্রিকাতে আমাদের ম্যাক্সিমাম মিশনই হচ্ছে ফ্রাঙ্কোফোন দেশগুলাতে। তো আমি হচ্ছে আমার বাপের পয়সা শ্রাদ্ধ করে যে এই 3 বছর ফ্রেঞ্চ ভাষা শিখছি, তো প্রচুর মেজর কর্নেলের সাথে আমি ভাষাটা শিখছি। তাদের মূল উদ্দেশ্য ফ্রান্সে মিশন করা, এটুকুই আমার যুক্ত করার ছিল। আচ্ছা, তো ফ্রান্সে মানে হচ্ছে ওই যে ওই যেহেতু তাদের হচ্ছে রেপুটেশন হবে, তাই এই জন্য তারা শিখতে গেছে ভাষা আর কি, মিশনে যাবে, খুবই 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 স্বাভাবিক ব্যাপার। তো যে জিনিসটা আমি আসতেছিলাম, তো এই যে ফ্রান্সের এই যে যার কথা হচ্ছে মানব একটু আগে বললি, তিনিও হচ্ছে ফ্রান্সের মিশনে ছিলেন, এবং সবাই হচ্ছে ওই তার 84 বছর বয়সে সেই মিটিং এ উপস্থিত ছিলেন। এনিওয়ে, সো আমরা দেখতে পাচ্ছি ফ্রান্স একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট, মানে খুবই ক্যারেক্টার এই পুরো হচ্ছে আমাদের পলিটিক্যাল এনভায়রনমেন্টে, কারণ আমরা জানি
এএফপিও গুরুত্বপূর্ণ ছিল পুরো জুলাই মাসে জুড়ে। তারাই ইন্টারনেট তাদের কারণে আসলে বিশ্ববাসী জানতে পারছে যে বাংলাদেশে কি ঘটছে। তো এই ফ্রান্স কেন গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু ভুলে যাচ্ছি শুধু ফ্রান্স না, এখানে কিন্তু আরো ব্যাপার আছে যেটা হলো পুরো ইউরোপই গুরুত্বপূর্ণ। ইউরোপকে আমরা ইগনোর করি, এই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে আমরা কিন্তু ইউরোপকে ইগনোর করে যাই, মনে হয় খুব খেলাটার মধ্যে শুধু ইউএস এবং চায়নার সাথে ফাইট, সাথে আছে ইন্ডিয়া, কিন্তু আমরা ভুলে যাই যে এইখানে কিন্তু ইউরোপ একটা বড় প্লেয়ার, এবং ইউরোপের আমরা 70% গার্মেন্টসের 70% জিনিস এক্সপোর্ট হয় ইউরোপে। তো আমাদের ব্যবসার সাথে লিঙ্কড, আমাদের সবকিছুর সাথে লিঙ্কড হচ্ছে ইউরোপ। তো এখানে কিন্তু যারা হইলো বিএনপির লোকজন ছিলেন তারা কিন্তু অনেকে কিন্তু গার্মেন্টস ব্যবসায়ীও ছিলেন ওখানে। মানে ব্যাপারটা বলতেছি না ওখানে আর কত ব্যবসায়ী ছিলেন আমরা জানি না, মনে হচ্ছে খুবই পলিটিক্যাল, কিন্তু হইতে পারে এটা ব্যবসায়ীদেরই একটা মিটিং, এটা হইতে পারে, আমরা জানি না। কারণ আপনি যদি মনে করেন যে শেখ হাসিনার শেষ বড় যে মিটিংটা হয়েছিল নন পলিটিক্যাল, সেটাও ছিল ব্যবসায়ীদের সাথে। ধরেন কম্পেয়ার টু আওয়ামী লীগের দালাল, তারা খুবই ক্লিয়ারলি বলছিল যে আপনি আমার শ্রমিক গুলাকে গেটের সামনে আইনা দেন। এটা যদি আমি ভুল না করি বলছিল হচ্ছে মঞ্জুরে ইলাহি সাহেব বা তার ছেলে নাসিম মঞ্জুর, আই এম নট শিওর হুইচ ওয়ান, অ্যাপেক্স এর মালিক যে ভদ্রলোক, মানে জুতা বানায় যারা, বাংলাদেশে 1 নম্বর জুতা বানানোর কারিগর যারা, তারা বলছিল যে আপনি আমার শ্রমিকদেরকে গেটের সামনে আইনা দেন, বাকিটা আমি দেখব, ভিতরে কোনো ঝামেলা হবে না, এটা আমি দেখব। সো দে আর ভেরি ডেডিকেটেড টু মেকিং মানি। এবং আমার একটা কনস্পিরেসি আছে, আমি আগেই বলে নেই, কারণ আমি হচ্ছে আরেকটা আলাপে যেতে যাচ্ছিলাম, সোহাগ ভাইকে জিজ্ঞেস করেছিলাম কারণ আমার জ্ঞান কম এটা নিয়ে। সেটা হচ্ছে যে ধরুন মাক্রোর সাথে যে ট্রাম্পের মিটিং হলো 24 ফেব্রুয়ারি, ওই দিন কিন্তু আরো অনেকগুলো ঘটনা ঘটছে। ধরেন ওই দিনই ধরেন বাংলাদেশেও রাজনৈতিক কিছু শিফটিং চলতেছে। আপনি একদিকে এই কমিটি সেটআপ দেখতেছেন, একদিকে রাজনৈতিক দল তৈরি হওয়ার সেটআপ চলতেছে। অস্ট্রেলিয়াতে যারা ডলারে কামায় তারা বলতেছে যে আমরা ডলারে কামায় নতুন পার্টি করবো, এরকমও চলছে অনেক কিছু। তো আমি যেটা সারপ্রাইজিংলি খেয়াল করি সেটা হচ্ছে 1 নাম্বার, আমি খুব বাজে একটা কথা বলবো এখন, গোস্তাকি মাফ করবেন, খুব খারাপ কথা হলে এডিট করে কাইটা দিয়েন। আমার ধারণা বাংলাদেশের মানুষজনের যে ধরেন ইউকে, ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা এদেরকে গুরুত্ব দেওয়ার প্রবণতা, এটা একটা কারণ তো হচ্ছে আমরা অ্যাংলোফোন দেশ। আমরা আসলে অ্যাংলোফোন না, আমরা কথার মাঝখানে রেখে ইংরেজি শব্দ বলি, এই জন্য আমরা অ্যাংলোফোন। ইংরেজি ওয়ার্ড বলি এটা বলার জন্য আমাকে আটকাইতে হয়েছে, ইংরেজি শব্দ বলি, যাই হোক। তো 2 নাম্বার কারণ আমার ধারণা বুয়েট, আমার ধারণা বুয়েটের পোলা পাইনি ইউএস গিয়া বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে একটা ধরেন প্রেস্টিজ ভ্যালু তৈরি করছে যে ইউএস একটা ঘটনা আর কি। ধরেন এইটা আমার ধারণা, কারণ আপনার কাছে মনে হতে পারে বুয়েটে কয়জন পড়ে, খুব বেশি মানুষ পড়ে না, কিন্তু আই উইল গিভ দেম দ্য ম্যাক্সিমাম কালচারাল হেজিমনি যেটা আপনি দিতে পারেন কাউরে। বাংলাদেশের আম জনতার কাছে টিউশনি থেকে শুরু করে সবকিছু পপুলার করছে কারা? এরাই তো। আমার নিজের একটা স্কেল আছে পার্সোনাল, আমি হিসাব করি যে রিয়েলিটি থেকে দাঁড়ান বলে নেই, রিয়েলিটি থেকে মানুষ কতখানি বিচ্যুত এটা আমি হিসাব করি, সে কতখানি বুয়েটের আশেপাশে আছে। যদি সে বুয়েটের ভিতরে বসবাস করে তাহলে সে অবশ্যই রিয়েলিটি থেকে অনেক দূরে থাকে। ওরা রিয়েলিটি থেকে এতই দূরে থাকে, আমি বলি যে আব্দুল ফাহাদ যখন মারা গেছে, আমি তো পড়ছি ঢাকা ভার্সিটিতে, পৃথিবীর সবচেয়ে যদি নোংরা, করাপ্টেড, ভায়োলেন্ট ভার্সিটি থাকে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি এই মুহূর্তে একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, ঢাকা ভার্সিটির ধারে কাছে বিশ্ববিদ্যালয়ে সামনে 5000 বছর যেতে পারবে না, ওই স্বস্তিকা বাহিনী আসলেও যেতে পারবে না, তারা জীবন পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়টা অলৌকিক লেভেলের নোংরা একটা বিশ্ববিদ্যালয়। কেউ যদি আপত্তি করতে চান, আমাকে গালি দিতে চান দিবেন, কিন্তু পয়েন্টটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদ টাইপের ঘটনা ঘটে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মবে মারামারি করে পোলাপাইন মরছে, কিন্তু যখন স্টুডেন্ট একজনকে পিটানো হচ্ছে, ওই যে আপনি জানেন, আপনি কুষ্টিয়ার লোক, আপনি ব্রাহ্মণবাড়িয়ার লোক, একটা কুষ্টিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আইসা বাছাই দিয়ে যাবে। বুয়েটের লোকজন এত রিয়েলিটি থেকে বিচ্যুত, ইতার একটা লোককে পিটায় মেরে ফেলতে পারে না বুঝা, অ্যাবসার্ডিটির মানে চূড়ান্ত। এনিওয়েজ, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা এটা না, আমি যেটা বলতে চাচ্ছিলাম ইউ কতখানি গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলি। অনেক লোকজন আমাকে বলে আপনি বামপন্থী দেখে এগুলা বলতেছেন বা আপনি কথা ঘুরাইতে চান, কিন্তু ধরেন আপনারা জানেন যে রানা প্লাজা নামে একটা ঘটনা ঘটছিল, এবং তার ঠিক 11 দিন পরে শাপলা চত্বরের ঘটনাটা ঘটে, এবং লোকজন এইভাবে দেখে যে শেখ হাসিনা কত খারাপ, সে হচ্ছে মানে মুসল্লিদেরকে মারছে। ট্রু, ধরেন 100 জন মরছে, ধরেন 500 জন মরছে, আপনারা জানেন রানা প্লাজাতে 1000-এর বেশি মানুষ লিটারালি এক বেলায় মারা গেছে। একটা বিল্ডিং ভেঙে পড়ে, একটা বিল্ডিং এর নিচে চাপা পড়ে মানুষ মারা যাচ্ছে, এর 2 গুণ বা 3 গুণ মানুষ মারা গেছে পুরো জুলাই মাস ধরে। তো রানা প্লাজার ইম্প্যাক্টটা কত ভয়ানক এটা বাংলাদেশের লোকজন টের পায় না, এটা আপনি টের পাবেন ইউরোপের ল ক্লাসে গেলে। যে ডিউ ডিলিজেন্স নামের টার্ম আছে, এটাকে সম্পূর্ণভাবে ব্যত্যয় করা হয়েছে রানা প্লাজায়। আপনি যদি রানা প্লাজা নিয়ে একটা অ্যাকুরেট মামলা করতেন, তাইলে আমানসিও অর্তেগা, আপনাদের মনে হতে পারে আমানসিও অর্তেগাকে চিনি না তো, কারণ এলন মাস্ক চিনি, ধরেন এই যে এগেন ইউএস সেন্ট্রিক চিন্তা ভাবনার কারণে যে সমস্যাটা হয়। আমানসিও অর্তেগা হচ্ছে জারা নামে একটা কোম্পানির মালিক, পৃথিবীতে এই মুহূর্তে 8 নম্বর বিলিয়নে আসে, এবং সে হচ্ছে স্পেনের, এবং সে যেই শহরে থাকে সেই শহরে মানুষ সবাই বড় লোক তার কারণে। ধরেন যেই লোকটা আগে ছুতারের কাজ করতো, আমার বন্ধুর বাপ,
সিনিয়র লরেরও, সে হচ্ছে এখন দাঁড়াতে চাকরি করে, দুনিয়ার সবাই দাঁড়ায় চাকরি করে এবং প্রচুর বড় লোক ওই শহরটা, জাস্ট আকরণীয় লোকজন বড় লোক, আর কেউ বড় লোক না। এই লোকের টাকা পয়সা নাই হয়ে যেত যদি আপনি রানা প্লাজাকে পার্সিউ করতেন। রানা প্লাজার 11 দিন পরে একটা শাপলা এমনি এমনি ঘটা সম্ভব না। তো ওই লোকজন বলে না একটা শাহবাগ রয়ে যাবে, একটা শাপলা রয়ে যাবে। আমি খালি দেখি যে এগুলোর পিছন দিয়ে যেটা বলা হয় না সেটা হচ্ছে একটা রানা প্লাজা থাকবে না। আপনি টেক্সট বই খুলেন, আপনি ইউরোপের একাডেমিয়াতে, আমি জানি না পলিটিক্যাল সায়েন্সে কি হয়, আপনি লতে যান, আপনি বিজনেস ফ্যাকাল্টিতে যান, বাংলাদেশকে মানুষ চিনে রানা প্লাজার জন্য। না, আমি আমি দেখছি, মানে এটা আমি সম্পূর্ণ একমত। আমি যত মানুষের সাথে আমার ইউরোপের মানুষজনের সাথে আড্ডাবাজি হয়েছে, আপনি তো ছিলেন না, আপনি তো, আচ্ছা আপনি তো যানই নগরের, আপনি তো আপনার সামনেই তো মনে হয় পড়ছে বিল্ডিংটা নাকি? না ওইখানে তো আমরা মোটামুটি কম বেশি তখনই গেছিলাম, কিন্তু ও তো অ্যাক্টিভলি মনে হয় হচ্ছে মানে আমি উদ্ধার ওই কাজে ছিল। দিনই গেছি। আমি হুম। হচ্ছে মানে প্রথম আমরা শুনলাম যে হচ্ছে এই ঘটনাটা ঘটছে, মানে হুম। ভবনটা ধসে পড়ছে শ্রমিক সহ। তো এই শ্রমিকদের মানে নিয়ে তো কিছু কাজ করার কিছু পরিচয় ছিল, যোগাযোগ ছিল, মানে অল্প কাজ করার, তখন মাত্র ফার্স্ট ইয়ারে, তারপরও কিছু কাজ করার ছিল, এক্সপিরিয়েন্স ছিল। তো রেডিও কলোনি নামে একটা জায়গা আছে আমাদের। তো রেডিও কলোনি থেকে হচ্ছে মোটামুটি এই 2-3 কিলো হাইটা হচ্ছে গেছিলাম আর কি, কারণ রোড ব্লক হয়ে গেছিল, এত মানুষ রক্ত দিতে আসছিল। তো প্রথম দিন ছিলাম উদ্ধার কাজে পুরাপুরি। এরপর হচ্ছে পরের দিন থেকে যখন লাশের গন্ধ বের হওয়া শুরু হলো, তখন হচ্ছে মানে এরপর খুব টাফ হয়ে গেছিল। এরপর কয়েক মাস দুয়েক হচ্ছে খাবার টাবার অনেক কষ্ট হয়েছে, কিছু খাইতে পারতাম না। তো যেটা তোমরা বলতেছিলা, আমাদের জুলাইয়ের শহীদের সংখ্যা এই মানে অফিসিয়ালি মনে হয় হচ্ছে এখন 1000 বা 1200 এরকম। তো রানা প্লাজায় কিন্তু অফিসিয়ালি 1200 শহীদ হয়েছে। ইটস ভেরি এবং ইন্টারেস্টিং যে এত আপনি এটাকে বড় শহীদ একটা বলতেছেন। ঘটনা, ইটস ভেরি ইন্টারেস্টিং যে আপনি এটা শহীদ বলতেছেন, এটা কিন্তু অনেকে বলে না। এখন আমি একটা এত জিনিস বলি, বড় একটা মানে ঘটনা। প্রচুর লোকজন আমাকে বলতেছে যে শাপলা শাহবাগের মধ্যে রানা প্লাজা, এটা তো আগে জীবনে শুনি নাই। ভাই আমার তো মাথায় বুদ্ধি ছিল না, যখন ঘটনাটা ঘটছে আমিও তো বুঝি নাই। মানে রানা প্লাজার ঘটনাটা তো বড়, এটা তো আপনি চোখের সামনে দেখছেন বলে বড়, আবার বাইরেও বড়, আমানসি ওর্তেগার কাছেও বড়, বা লুই ভিতো যে কোম্পানিটা যারা বেসিক্যালি ব্যাগ বেচে, জুতা বেচে, তাদের কাছেও বেশ বড়। মানে আমি তো ফাইজলামি করে বলতাম জুলাই মাসে যে বাংলাদেশে যদি মুভমেন্টটা 6 মাস চলে, ইউরোপের লোকজন ন্যাংটা ঘুরবে, ওদের পাছায় কাপড় থাকবে না। এটা আমি বললাম অন দ্য রেকর্ড, কারণ থাকবে না, কারণ আমাদের মতন যেটা হচ্ছে ধ্রুব ভাইও বলেন মাঝে মাঝে যে আমাদের মতন এরকম সস্তায় কোনো রেগুলেশন ছাড়া ফ্যাক্টরি দেওয়া তো একটা অলৌকিক ব্যাপার। এবং যদি ইউ সুযোগ পায় আমাদের ওখানে চিপ বানানোর ফ্যাক্টরি দেওয়ার, দে আর গোনা লাভ ইট। কারণ অ্যাটলিস্ট কাপড় বানাইতে বানাইতে কেউ ক্যান্সার হয় না। কিন্তু এই চিপ, এই ধরনের জিনিসপত্র মানেই ধরেন বিভিন্ন ঘটনা ঘটবে যেগুলো আমরা এখন এক্সপেক্ট করতেছি না। তো অন্য দেশে গেলে দেখা যাবে হেলথ ইন্স্যুরেন্স দাও, এই দাও সেই দাও, আফ্রিকাতে করা যায়, কিন্তু আফ্রিকাতে ধরেন আল শাবাব আছে, এই আছে সেই আছে। বাংলাদেশ তো একটা পারফেক্ট দেশ, কোনো ভাষাগত সমস্যা নাই, কেউ সোয়াহিলি বলতে নেই এখানে, কোনো হিন্দিও চলে না, একটা ভাষাই চলে বাংলা। সেই বাংলাতে ধরেন একটু ইংরেজি ঢুকাই দিলে কাজ চলে যাচ্ছে। ইটস এ পারফেক্ট কান্ট্রি টু মেক স্কেপগোট আউট অফ। আই এম নট এ বিগ ফ্যান অফ এবং ইউ। বাংলাদেশের মানুষজন কিন্তু খুবই ইন্টেলিজেন্ট। এটা আমি নিজের দেশের বলে হচ্ছে আমি মানে গর্ববোধ এরকম করতেছি না। আমি একটা জিনিস খেয়াল করছি, যেমন মিডল ইস্টের অনেক জায়গার লোকজন কিন্তু খুব ভাষা ভালো জানে, মানে ইউরোপে কাজ করতেছে, হুম যেগুলো হুম হচ্ছে মানে অনেক হচ্ছে পরিশ্রম করে যে চাকরি জব গুলো করা লাগে সেগুলো করছে। হুম হুম কিন্তু বাংলাদেশিরা যারা ইউরোপে আসছে, তারা যেরকম জীবন বাজি রেখে আসছে, তারা না জানে ইংরেজি, না জানে ওখানকার ইউরোপের লোকাল ভাষা, শুধুমাত্র বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে এমন এমন কাজ করে ফেলে, এত বেশি শুনেন, আমি আপনাকে একটা আউটকাম জিনিস নিয়ে আসে। বলি, পিসাতে গেছিলাম বুঝছেন গত বছর জুনে ইতালিতে। আমার সাথে দেখা এক ইতালিয়ান ছেলেকে জিজ্ঞেস করছি ওই এলাকায় কিভাবে যাবো, সে আমাকে বলছে এদিকে যাবা সাবধানে যাও, আলবেনিয়ানরা ঝামেলা করতে পারে। তারপর আমার দিকে তাকায় বললো তুমি কোন দেশের, আমি বললাম যে আমি তো বাঙালি, কিন্তু বাংলাদেশের। সে আমার দিকে তাকায় বলে কেউ ঝামেলা করলে বলবা ইয়ো শোনো বাংলা। এখন হে নিজে কিন্তু বাংলাদেশি না, কিন্তু সে আমাকে বলতেছে যে বাংলাদেশি হইলে একটা অ্যাডভান্টেজ আছে। এইটা আমার ধারণা শুধু বাংলাদেশি, আই ডোন্ট নো বাংলাদেশের রেপুটেশনটা ভালো না খারাপ আমি জানি না, বাট ইটস এ ভেরি স্ট্রং রেপুটেশন ইন সার্টেন কান্ট্রিজ। যেটা আমি বলতেছিলাম যে আমাদের এজ এ নেশন, আমাদের সবচেয়ে, আমার মনে হয় আর কি, এখন যেটা মনে হয় মানে আমার জন্মের পরে সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে আমরা এই যে শাপলা আর হচ্ছে শাহবাগ ডিবেটের মধ্যে দেশটা না গিয়ে যদি রানা প্লাজা দিয়েই আমরা সিস্টেমকে ভাঙতে পারতাম,
সেটা তো মানে পারি না। ইউরোপও ভাঙা যেত, এবং তুমি যেটা বলতেছিলা। আমার একটা কনফিউশন আছে মানে এখানে, যে পুতিন সাহেব কি পাইছে আমি আসলে জানি না। ইউরোপ না হয় পাছায় কাপড় পাইছে, কিন্তু পুতিন যে কন্টিনিউয়াসলি, বা ধরেন রাশিয়ান যে স্টেট, ওরাও তো ধরেন সবাই সাপোর্ট দিছে, আমরা এটা জানি। মানে 2023-এর 3 নাম্বার ন্যাক্কারজনক নির্বাচনেও আওয়ামী না লীগকে আমি এইখানে চীনও জাস্ট সাপোর্ট আমি একটা দিছে। ছোট্ট নোকতা দিয়া, যে আমি এরপরে সোহাগের কাছে যাব, কারণ পুতিনের ব্যাপার আসলেই আমি আসলে সোহাগের কাছে চলে যাই। মানে যাই হোক, তো মানে ব্যাপারটা হইলো, আমরা খেয়াল করি আমাদের কিন্তু রূপপুরে যে পারমাণবিক প্রকল্প, আমার দেশের বাড়ি আসলে রূপপুরের খুব কাছাকাছি, আমি খুব ভয় থাকি ওইটার কি হবে আর আমার দেশের বাড়ি নিশ্চিহ্ন হয়ে যাবে। এনিওয়ে, তো ওই রূপপুরের যে পারমাণবিক প্রকল্প, সেই প্রকল্প কিন্তু এই রানা প্লাজার আগের ঘটনা না। মানে ব্যাপারটা হইলো, এই ডিলিংস যখন ইউরোপের সাথে করতে হয়েছে, ইউএস ইউএস তো ওয়ার এন্ড টেরর খেলতেছিল অনেকদিন ধরেই, ইন্ডিয়া সবাই এক লাইনে আছে, তখন রাশিয়াকে কিন্তু কিছু দিতে হবে, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই। আসলে ব্যাপারটা এরকম ছিল না, সবার সাথে দাসত্ব, কারোর সাথে বন্ধুত্ব নাই, এরকম একটা জায়গায় আমরা ছিলাম। তো এখন এই শেখ হাসিনা এই দাসত্ব তো দাস হওয়া লাগবে তো রাশিয়ার কোনো না কোনো ভাবে। তো এইটা একটু সুন্দর অফার ছিল, যে মাস্টার আমাকে গ্রহণ করো, আমি তোমাকে কিছু পয়সা দিয়ে, আমি তোমাকে আমার শ্রম দিয়ে, আমার টাকা পয়সা দিয়ে আমার দেশটাকে ধ্বংস করার বিনিময়ে আমাকে বিনা ভোটে জিততে দাও। তো সোহাগ কি যেন বলতেছিল পুতিন সম্পর্কে? পুতিনের মানে হিসাবটা সহজ। পুতিনও হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে শুধু আমেরিকা যেখানে আছে আমি এটার বিরোধিতা করব, বিরোধিতা করে হচ্ছে আমি যদি ওদের পক্ষে নিতে পারি তাহলে তো ভালো। এবং এটা সবচেয়ে সহজ হচ্ছে ডিকটেটরদের, বা হচ্ছে যারা ভোট ছাড়া ক্ষমতায়, তাদের কিন্তু আবার অন্য ডিকটেটররা পছন্দ করে, এবং তাদের এক্সপ্লয়েট করা সবচেয়ে সহজ। কারণ আমি শুধু হচ্ছে আমি কারোর সাথে ডিল করব না। যেমন হচ্ছে মিয়ানমারকে হচ্ছে তো সবাই এক্সপ্লয়েট করে, কিন্তু চায়না এদিক দিয়ে এক্সপ্লয়েট করতেছে অনেক বছর ধরেই। তারপর ইভেন হচ্ছে এই ইউরোপেরও কিন্তু অনেক দেশের তাদের সাথে ডিল আছে রিসোর্স। কারণ মিয়ানমার হচ্ছে দারুণ একটা দেশ, মানে এটা যদি আমি তো বলি যে ডেমোক্রেসি থাকলে এটা ওয়ার্ল্ডের হচ্ছে 10টা দেশের মধ্যে হইতে পারতো, কারণ এত কম লোক, আবার হচ্ছে ওই মানে সমতল আছে, প্রচুর ধান হয়, দারুণ দারুণ মানে রিসোর্সফুল জায়গা হচ্ছে এটা। তো তখন আমার কি করতে হয়, এই ডিকটেটরের সাথে আমার ডিল করতে হবে। আমার জনগণ এত ম্যান্ডেট এত কিছু দেখা লাগবে না, ঠিক আছে? মানে যেটা তোমরা বলতে সবার সাথে দাসত্ব, মানে স্পেনের মতো একটা অগুরুত্বপূর্ণ দেশ, তাকেও একটা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিছে সরকার। মানে স্পেনের মানে যার হচ্ছে কোনো ইয়াই নেই, কারণ হচ্ছে ওদের সরকার স্পেন অগুরুত্বপূর্ণ না সোহাগ, এখানে স্পেন অগুরুত্বপূর্ণ ইউরোপের কনটেক্সটে বা ইউএস এর কনটেক্সটে, কিন্তু আমাদের সকল জামা কাপড় স্পেনে যায়। সো স্পেন যদি বলে যে আমি জামা কাপড় নিব না, তাহলে আমি যদি একটা নোকতা দিতে পারি, আমি যদি নোকতা দিতে পারি এখানে, যেহেতু স্পেনে বসে আছি, স্পেনের দুইটা বৈশিষ্ট্য আছে যেটা কেউ বলে না। একটা হচ্ছে যে স্পেন হচ্ছে একটা প্রচন্ড পুলিশ স্টেট, এটা আমি বাংলাতেই বলবো, এটা আমি স্প্যানিশে বা ইংরেজিতে বলবো না। স্পেন হচ্ছে কট্টরভাবে পুলিশি নজরদারি করে, এতটাই করে যে তারা হচ্ছে একটা মুভি, তাদের একটা অ্যাওয়ার্ড আছে অস্কারের মতন, গয়া অ্যাওয়ার্ড, একটা পেইন্টারের নামে বানাইছে, কারণ ব্যাপারটাকে একটু কুল দেখাইতে হবে। ওই পেইন্টার এত আগে মারা গেছেন, তার সাথে সিনেমার কোনো সম্পর্ক নাই, জীবিত বা মৃত অবস্থায়। তো গয়া অ্যাওয়ার্ড এবার যে মুভিটা পাইছে ইনফিলট্রাদা, যেটাতে দেখানো হয়েছে পুলিশ কিভাবে আন্ডার কাভার এজেন্ট হিসাবে অনেক স্যাক্রিফাইস করে, আন্ডার কাভার যেতে গিয়ে তাদেরকে কি পরিমাণ কষ্ট করতে হয়, তারা কিভাবে সংসার জীবন ফেলে, বুঝেন ঘটনাটা। স্পেন এবং ইতালি দুইটা দেশ, এটা তো সব জায়গায় ওই যে একটা ইয়ে আছে না, ওই যে কি জানো ওইটার মেইন ক্যারেক্টার প্রফেসর, ওইটার নাম কি, অনেক ইউরোপের শহরগুলোর নামে, মানি হাইস্ট, কাসা দে পাপেল, মানি হাইস্ট, এটা তো ওই যে পুলিশ খুবই স্যাক্রিফাইস করতেছে, পুলিশ হচ্ছে, পুলিশের টাকা হচ্ছে সব জায়গায় ঢালে। আপনি যদি সিনেমার এন্ড ক্রেডিট দেখেন, দেখবেন প্রচুর সিনেমায় পুরো বাংলাদেশ স্টাইলে, ওই যে র‍্যাবের টাকায় অপারেশন সুন্দরবন, অপারেশন কক্সবাজার, অপারেশন বান্দরবন স্টাইলে এরা হচ্ছে মুভি বানায়। এবং 2 নাম্বার যে ঘটনাটা, এটা হচ্ছে আমি আপনাদেরকে যে শহরের কথা বলতেছিলাম, আকরুনিয়া, গালিসিয়া নামে একটা জায়গা, ওখানে যেই ঘটনাটা ঘটছে এটা অবিশ্বাস্য। ধরেন আমার বন্ধুর বাবা, যেটা বলতেছিলাম তখন, লিতো লোরেরো, আমি ওনাকে লোরেরো সাহেব ডাকি, ওরা হাসাহাসি করে, কারণ এরা অনেক বেয়াদব, এরা সবাই সবাইকে নাম ধরে ডাকে। এখন আমার ছেলে ধরেন আপনাকে নাম ধরে ডাকতে চাই, ধ্রুব কেমন আছে, এটাই মানতে পারবো না, অ্যাটলিস্ট একটা ধ্রুব সাহেব তো লাগাবে, বা মাহমুদ সাহেব ধরেন, বা সরকার সাহেব। তো ওই ভদ্রলোক হচ্ছে কাজ করতে হচ্ছে কাঠমিস্ত্রির। তো কাঠমিস্ত্রির কাজে যে সমস্যা, কেউ তারা টাকা দেয় না, খাট বানায় নিয়ে, সে আমার নিজেই বলতেছিল, খাট বানায় নিয়ে চলে যায়, না দিয়ে পাগা, কেউ আমাকে টাকা দেয় না। তো এখন সে হচ্ছে কাজ করে হচ্ছে জারায়।
পুরা ওই প্রভিন্সের 90% মানুষ জারার টাকায় চলে। তো স্পেন হচ্ছে একই সাথে অনেক কর্পোরেটিস্ট এবং অনেক পুলিশ স্টেট। ঘটনাটা হচ্ছে যেহেতু এদের ওভারঅল জিডিপি অনেক কম, তাই এদের অত ভাসে না চোখের সামনে। এবং যেহেতু এদের ধরেন একটা গরিব হিসাবে একটা রেপুটেশন আছে, যেটা আমার ধারণা মেক্সিকোর কারণে, যেটা আমার ধারণা আমাদের বুয়েটিয়ান ভাইবা দ্বারা ইউএস যায় বইলা তারা হচ্ছে মেক্সিকোর দিকে তাকায়। এবং বুয়েটিয়ান না, আমি হুদাই দোষ দিচ্ছি। আর একটা বড় দায়ী হচ্ছে ডিবি লটারি পায় যারা বিদেশ গেছিল, আমার আত্মীয় স্বজনও আছে। তারা ধরেন তাকায় মেক্সিকোর দিকে এবং বলে মেক্সিকো, স্প্যানিশ বলে গরিব, তাহলে তো স্পেনও গরিব। স্পেনের গরিব রেপুটেশনের পিছনে এই জিনিসগুলো নিয়ে বইও আছে প্রচুর। ধরেন ব্ল্যাক হিস্ট্রি নামে একটা জিনিস আছে, এই ব্ল্যাক হিস্ট্রির সাথে কালোদের কোনো সম্পর্ক নাই। স্প্যানিশরা দাবি করে যে ইউকের লোকজন কন্টিনিউয়াসলি হিস্ট্রি লেখার সময় স্পেনকে খারাপ বলছে, কারণ তাদের একটা মারামারি ছিল ইউএস এবং মেক্সিকো দখল করার নিয়ে, পুরো আমেরিকা দখল করার নিয়ে। তো এবং পর্তুগাল ছিল ওদের অ্যালাই। সো ব্রাজিল হচ্ছে কুল, ব্রাজিল হচ্ছে সাম্বা, ব্রাজিল হচ্ছে ধরেন নাচানাচি চলবে, কিন্তু স্পেনের ব্যাপারে তারা খুবই নেগেটিভ। এরকম থাকে, ধরেন হিস্টোরিক্যাল অনেক নেগেটিভ থাকে। ধরেন আপনি ইন্ডিয়াতে যাবেন এবং আপনি জুতা বগলে নিয়ে মাজারে ঢুকবেন, সবাই বলবে বাঙ্গাল বাঙ্গাল, কারণ হচ্ছে যে দ্য রেপুটেশন, দ্য হিস্টোরিক্যাল রেপুটেশন ইজ ব্যাড। যেমন ধরেন পুতিন সাহেবকে দেখলেই মনে হয় না যে রাশিয়ার কপালে এটাই হওয়া উচিত, অথচ ট্রাম্পকে দেখলে কিন্তু আমাদের এরকম মনে হয় না, মনে হয় যে ইউএস দ্য ল্যান্ড অফ, ধরেন রাশিয়ার সবচেয়ে বড় যে ভাস্কর্যটার নাম হচ্ছে মাদারল্যান্ড বা এরকম কিছু একটা, আর ইউএস এর সবচেয়ে বড় ভাস্কর্যটার নাম হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। তো ল্যান্ড অফ লিবার্টিতে তো আমরা আসলে ট্রাম্প সাহেবকে আশা করি নাই, যেখানে ইউর নেকেড বডিজ ইউ ক্যান কাম হিয়ার এন্ড গেট সাম মানি এন্ড শেয়ার দ্য আমেরিকান ড্রিম। কোথায় সেই আমেরিকান ড্রিম? রাশিয়ান ড্রিম কি আমি জানি না, সম্ভবত ওই যে কি জানি গানটা, ওই যে কমিউনিস্ট ম্যানিফেস্টো টাইপের কিছু একটা, সম্ভবত রাশিয়ান ম্যানিফেস্টো। ইন্টারন্যাশনাল। আমি পারি না ভাই। নাকি হচ্ছে আচ্ছা, যেটা বলতেছিলাম, তো ওই যে মানে ট্রাম্প আসার পরে তো সবচেয়ে খুশি হয়েছে পুতিন। ও কি পুতিনের টাকা খায় মানে? হ্যাঁ হ্যাঁ, এটা এটা খুবই সারপ্রাইজিং। একটা সিনেমা আছে মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমি কাহিনী কি? রেকমেন্ড করব পুতিনকে। পুতিন আর হচ্ছে এই যে ট্রাম্পের বুঝতে হলে মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট, ওইটাতে হচ্ছে দেখায় কিভাবে মানে মানে সোভিয়েতরা হচ্ছে একজন ইউএস এর প্রেসিডেন্ট রিক্রুট করার মতো একটা ঘটনা, কোরিয়ান ওয়ারের ইয়াতে আর কি, সেটিং এ। তো অনেকে ধারণা করে, আমি ভাবছি যে এগুলো পুরাই কনস্পিরেসি থিওরি, পরে দেখলাম রয়টার্সই লিখতেছে। আমি আজকে ভাবতেছিলাম যে এটা আমি বলবো, পরে দেখা যাবে যে মানুষ ভুয়া বলতেছে। তো ট্রাম্প হচ্ছে রাশিয়া ঘুরতে গেছিল কবে? 13 সালে খুব সম্ভবত, 13 বা 14। তো ওইখানে ও হচ্ছে কিছু প্রস্টিটিউটদের সাথে মজা টজা করে বলে আলাপ আছে। তো ধারণা করা হয় এইখানকার কিছু জিনিস আছে মানে রাশিয়ান স্টেটের কাছে ব্ল্যাকমেল করার জন্য, মানে যা ওই যে হানি ট্র্যাপ করা হয়েছে আর কি, বা ওইরকম জিনিসপত্র আছে, যে কারণে হচ্ছে পুতিনের স্বার্থ মেনটেন করে এই ট্রাম্প। এই আলাপটা কিন্তু আছে মার্কেটে, এবং ইভেন রয়টার্স যেহেতু এগুলা বলতেছে, নিশ্চয়ই এটার মধ্যে কোনো ইয়ে আছে। তো এটা আমরা দেখতেছি, কারণ পুতিনকে এই যে রাশিয়া এত যুদ্ধ করতেছে, এই এত লোক মারতেছে ইউক্রেনের, ইয়াইসা বলতেছে যে না, ওই ট্রাম্প আইসা বলতেছে না, যুদ্ধটা হয়েছে ইউক্রেনের কারণে। ইউক্রেন হচ্ছে চুক্তি করে নাই। চুক্তিটা হইলে কি হইতো? চুক্তিটা হইলে কিন্তু ইউক্রেন রাশিয়ার পক্ষে যেত। সো ওই ক্ষেত্রে কিন্তু চুক্তিটা আমেরিকার বিরুদ্ধে বলা যায়। তো ওই চুক্তিকে বলতেছে যে মাইনে নেওয়া উচিত ছিল, ট্রাম্প বলতেছে। আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি একটা ওয়ার্ল্ড যেখানে চায়না হচ্ছে একদিকে থাকবে। কিসিঞ্জারের সময় কিসিঞ্জার কি করছিল, যে কিসিঞ্জার যেটা করছিল সেটা হচ্ছে একটু উল্টা ভাবে হবে আর কি, আমার মনে হয়। পুতিন আর হচ্ছে ট্রাম্প এলাই, আবার চায়না একটু সাইড হয়ে যাইতেছে এই কিসিঞ্জারের সময়, বা হচ্ছে এই নিক্সনের সময় তো মনে হয় সোভিয়েত আর হচ্ছে মাও সেতুং এর চায়না স্টালিনের তো ভাগাভাগি হয়ে গেল স্টালিনের পর। তো এরপর হইল কি, আমেরিকা এবং কিন্তু চায়নার দহরম শুরু হইলো, এবং আমরা দেখলাম যে এই সোভিয়েত ইউনিয়নের একটা মানে পতন হইলো স্লোলি। তো এই ওয়ার্ল্ড অর্ডারে যদি আমেরিকার আধিপত্য রাখতে হইলে চায়না
হচ্ছে অনেক রিসোর্সের দেশ, ওরা সব এখন বানায়। এবং রাশিয়ার আছে হচ্ছে সবচেয়ে বেশি নিউক্লিয়ার অস্ত্রতা আছে, রাশিয়ার আছে ল্যান্ড, রাশিয়ার আছে পিপল। এই দুইটা একসাথে থাকা বন্ধ করতে হবে। ইউএস এর এক একটা পলিসি এক এক ভাবে ওয়ার্ক করে। তো আমার মনে হয় যেটা ট্রাম্পের সময় এটাই ঘটতে যাইতেছে আর কি। যে ও হচ্ছে পলিসি ওয়াইজ, যেমন এই জাস্ট হচ্ছে গত সপ্তাহে একটা ভোট হয়েছে, তোমরা দেখছো নাকি? না তো। যে ভোটে উত্তর কোরিয়া, ইরান, ইউএসএ, রাশিয়ার পক্ষে ভোট দিছে। আমরা হচ্ছে বিরত ছিলাম, এটা আমাদের আর কি পলিসি যে আমরা বড়দের মারামারির সময় ভোট দানে বিরত থাকবো, কোনো পক্ষে যাব না। ইউক্রেন ওয়ার নিয়ে একটা প্রস্তাব আনা হয়েছে, ওইখানে উত্তর কোরিয়ার পক্ষে, উত্তর কোরিয়া আর হচ্ছে এই যে ইউএসএ এক ব্র্যাকেটে রাশিয়ার পক্ষে ভোট দিছে বলা যায় আর কি। তো আমরা ওইরকম একটা এই ওয়ার্ল্ডের দিকেই আসলে যাইতেছি। আমাদের যে এই আলাপটা হয়েছে যে ট্রাম্প এসে কি করছে, ট্রাম্প তো এসে এই যে ইউএসএআইডির ফান্ডিং বন্ধ করে দিছে। আমার মনে হয় এটা ওই ডোজের মাধ্যমে, যে এইসব ফান্ডিং এর কোনো দরকার নাই। এখন আমার নিজের একটা অবজারভেশন হচ্ছে যে প্রথমত তো জিনিসটা দেখলে মনে হয় যে ইউএস নিজের পায়ে কুড়াল মারতেছে কিনা। কারণ ধরেন দি গ্র্যান্ডেস্ট স্কিম অফ দ্য ওয়ার্ল্ডে ধরেন ইউএসএআইডি তো একটা, দুটা জিনিস বলবো আমি, দুটাই সর্ট অফ কন্ট্রোভার্সিয়াল, বলো ঠিক কিনা আমি জানি না, এটা আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং, নিজের রিডিং। দিস ইজ গোনা সাউন্ড ভেরি কন্ট্রোভার্সিয়াল এন্ড আই এম ভেরি সরি ফর সেইং দিস। আপনারা জানেন যে প্যাট্রিস লুমুম্বা নামে একজন লোক ছিলেন, কঙ্গোর একজন ইলেক্টেড প্রেসিডেন্ট ছিলেন। ভাগ্যিস আওয়ামী লীগের ছাগলগুলো তার নাম জানে না, নাহলে সালভাদর আইয়েন্দের মতন তারা দাবি করতো আমার কাছে যে লুমুম্বাও হচ্ছে একজন শেখ হাসিনা। দে লাভ টু সে দিস। লুবুম্বার নামে কিন্তু রাশিয়াতে একটা ইউনিভার্সিটি আছে। হ্যাঁ, মানে উনি রাশিয়ার এলাই ছিলেন, সোভিয়েত ইউনিয়নের এলাই ছিলেন, রাশিয়ার না। রাশিয়া তখন ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে না। এই ভদ্রলোককে মেরে ফেলার জন্য সিআইএ এজেন্ট ঢুকানো হয়েছিল দেশটায়, এবং সেটা ঢুকানো হয়েছিল কনসার্টের মাধ্যমে। কনসার্টের ওই যে স্টুডিওতে, আপনি তো সিনেমা বানান সোহাগ ভাই অ্যাক্টিভলি, তো ওই যে বেল বয়, স্টুডিও বয় থাকে না, এরকম স্টুডিও বয়দের দিয়ে ঢুকাইছে সিআইএ এর লোকজন। তো বুঝছেন ঘটনাটা। তো দিস থিংস ইউজ টু হ্যাপেন। ইউএসএআইডি হচ্ছে এইটার, মানে অনেকে বলে যে বিভিন্ন নিউজ প্ল্যাটফর্ম তো এনইডি ফান্ডেড। এখন এনইডি হচ্ছে এইটার একটা নন ভায়োলেন্ট প্রসেস। প্রথমত ইউএসএআইডি ওয়াজ ইউএস এজেন্টস অপারেটিং ইন আউটসাইড সয়েল নন ভায়োলেন্টলি, মিনা কার্টুন বানানো এবং সিসিমপুরে টাকা দেওয়ার মাধ্যমে যাদের পয়সার সাধ্য হইতো। এক। দুই হচ্ছে আপনারা জানেন হয়তো যে একটা লোকের নাম খুব শোনা যায় রাইট উইং সার্কেলে, তারা দেখতে পারে না, নাম হচ্ছে গিওর্গি ছিল হচ্ছে ওনার নাম, হইতে পারতো গিওর্গি, উনি হাঙ্গেরিতে বড় হইলে। ওনার নাম হচ্ছে জর্জ সরোস। তো সরোস সাহেবের হচ্ছে অনেক ফান্ডিং আছে। আমরা হচ্ছে যখন ব্র্যাকে পড়াইতাম, ব্র্যাকেও অল্প কিছু ফান্ডিং আসতো। লোকজন বলতো একবার মাঝখানে রোড ছিল ব্র্যাকে নাকি উনি 2 বিলিয়ন না 1 বিলিয়ন ডলার দিয়েছে। উনি ব্র্যাককে 1 বিলিয়ন ডলার কখনো দেয় নাই। উনি 40টা ভার্সিটিতে একটা কমন ফান্ড বানায় বলছে, দেখলাম 1 বিলিয়ন, তোদের কত লাগবে খরচ কর। সো প্রত্যেকটা ভার্সিটি চাহিদা মতন ইউজ করতে পারতো আর কি ওখান থেকে। কারণ দেখাইতে হইতো, বিলটিরও দেখাইতে হইতো। তো সরোস সাহেব একটা ব্যক্তি যার অনেক টাকা, বা এলন মাস্ক, রাইট উইঙ্গারদের তো সরোস সাহেবকে পছন্দ না, তারা এলন মাস্ককে ভালোবাসে। এলন মাস্ক একটা ব্যক্তি যার অনেক টাকা। এখন ধরেন, আপনারা জানেন কিনা জানেন না, এলন মাস্কের তো অনেকগুলো বাচ্চা। উনি তো আসলে ব্যক্তি জীবনে একটা রাজা বাদশার মতো ইউজেনিক্স চর্চা করতেছেন, যে কোন বাচ্চাটা পারফেক্ট হয় আমি একটু দেখি। তো এলন মাস্কের হচ্ছে বিভিন্ন রকমের, দে নট ইভেন সেক্সুয়াল পার্টনার, কারণ উনার একটা বাচ্চা আছে যার মায়ের সাথে উনি অ্যাপারেন্টলি সেক্স করেন নাই। উনি মহিলাই বলছেন যে এটা হচ্ছে আমরা টেস্ট টিউবের মাধ্যমে পিওর এক্সপেরিমেন্টেশন চালাচ্ছি আর কি। তো উনি হচ্ছে গ্রাইমস নামে এক ভদ্র মহিলার সাথে ডেট করছিলেন মাঝখানে। ওই বাচ্চাগুলো উনি টাকা পয়সা দেন না, কারণ গ্রাইমস ওনার কাছে সম্ভবত ডিজেনারেট মনে হয়েছে। কারণ গ্রাইমস হচ্ছে ওই যে গান বাজনা করতো, তখন ওনার ভালো লাগছিল একটা বয়সে, এখন আর লাগে না। উনি হচ্ছে এরকম, তার আরেকটা বাচ্চা আছে, যে বাচ্চা হচ্ছে ঘটনা চক্রে হচ্ছে ট্রান্স। তো এটার কারণে উনি পুরো ওই কমিউনিটির উপর খেপে গেছে যে আমার ছেলেটাকে ওরা ভাগায় নিয়ে গেছে, মানে ওনার মেয়েটাকে ওরা ভাগায় নিয়ে গেছে। তো উনি খেপে আছেন এটা নিয়ে। তো এই যে ঘটনাটা, ধরেন আপনি একজন বিলিয়নিয়ার, আপনি টাকা ঢালবেন কোথায়, যেটা নিয়ে আপনার ইন্টারেস্ট আছে। সরোজ সাহেব হাঙ্গেরির, তার কাছে মনে হয়েছে সোভিয়েত ইউনিয়ন খারাপ, কারণ আমার দেশে সোভিয়েত ইউনিয়ন ট্যাঙ্কি ঢুকাইছিল। ঘটনা সত্য, এরপর থেকে সোভিয়েত সাপোর্টারদেরকে, বামদেরকে মানুষ ট্যাঙ্কি বলে, কারণ তারা যে কোনো দেশ পছন্দ না হলে ট্যাঙ্কি ঢুকাই দিত ইস্টার্ন ইউরোপে। তো সরোজ সাহেবের ট্যাঙ্কি পছন্দ না, উনার আবার রাইট উইংও পছন্দ না, কারণ উনি এর আগে ওনার ফ্যামিলি হিটলারের হাতে মারা গেছে, ওনার ফুপু টুপু অনেকে। এখন বিলিয়নিয়ারদের টাকায় যদি আমরা একটা চ্যারিটি করি, একটা এইড করি, সেটার তো একটা অবজেক্টিভ থাকবে যেটা বিলিয়নিয়ারের ভিশনে পড়ে।
ইউএসএআইডি কে আমি মন্দের ভালো কেন বলতেছি, খুব বাজে কথা বলবো আবারও। ধরেন বাংলাদেশে যদি গণতন্ত্র থাকতো, তাইলে ধরেন যদি এটা প্রপার গণতন্ত্র থাকতো, মানে শুধু ভোট না, ট্রান্সপারেন্সি থাকতো, তাইলে বিভিন্ন সামরিক বাহিনী কবে কাকে মারলো, গুম করলো, এটা একটা বিচার করা যেত, তাই না? এখন ধরেন সামরিক বাহিনী নাই, এর বদলে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একটা বাহিনী আছে, যাদের কাজ হচ্ছে মানুষকে ধরে ধরে এসিডে চুবাই চুবাই মারা বা অ্যাকুয়ারিয়ামে চুবাই চুবাই মারা। এইটার তো আর কোনো জাস্টিফিকেশন থাকতে পারে না। এইটা তো শুধুমাত্র নারায়ণগঞ্জের ওই এমপির কাছে জাস্টিফায়েবল, ওরা কি করবে না করবে, এটা তো আর কোনো চেইন অফ কমান্ড নাই। আই এম নট সেইং ইউএসএআইডি খুব ভালো, আই এম সেইং ইউএসএআইডির যে অল্টারনেটিভের সামনে আমরা পড়ে আসছি। কারণ আমি দেখলাম, আমি বলি না, এটা, আমি এখানে আমি ছোট্ট একটা নোকতা দিই। বলেন। আমি হচ্ছে রিসেন্টলি দেখলাম এইটা 2 দিন বা 5 দিন আগেকার হচ্ছে ইয়ে হবে, এই মানে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের ওয়েবসাইটে এটা তুই পাবি। ওখানে হচ্ছে ওরা কিন্তু দাবি করছে এটা ফলস এলিগেশন, ঠিক কোনটা? আছে? যে এই ধরনের ইউএসএইড এর সাথে ওদের এই যে 270 মিলিয়ন মনে হয় ইউএসডি ডলারের একটা চুক্তি বা এরকম কিছু একটা আদান প্রদানের ব্যাপারটা থাকে, এইটা ফলস। এটা ওরা দাবি করছে এবং ওটা ফলস কিভাবে ক্লেম করছে সেটার ব্যাখ্যাও দিছে ওদের ওয়েবসাইটে আর কি, ঠিক আছে? তবে হচ্ছে আমি দেখলাম হচ্ছে আমি এখানে একটা ছোট জিনিস বলে নেই, ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। সরোজ সাহেবের ছেলে বাংলাদেশে আসছিল, অ্যালেক্স সরোজ? অ্যালেক্স সরোজ, আরে নাই, যে আসলে হচ্ছে ক্রাউন প্রিন্স। কিন্তু মানে শুধু এলন মাস্কই কিন্তু ক্রাউন প্রিন্স বানাইতেছে না, মানে সরোসেরও কিন্তু ক্রাউন ও প্রিন্স আছে, এলন সেটা মাস্ক হলো এখনো অ্যালেক্স। বানাইতে পারে নাই, কারণ তার সবচেয়ে পছন্দের যে হ্যাঁ হ্যাঁ, বাচ্চাটা, মানে ওইটাই হচ্ছে ওর কাছ থেকে চলে গেছে এবং বলছে ওকে আমি আর বাপ মানি না। লাভলি, মানে ধরেন পুরা ক্লাসিক গল্প। এবং আপনারা একটা বই পড়ছেন কিনা জানি না, বইটার নাম হচ্ছে, ওই একজন লোক আছে যিনি গ্রিসের, যিনি ক্রমাগত ইলেকশনে হারেন। তো ইলেকশনে হারলে বোধোদয় হয়, এটা আমরা জানি। মির্জা ফখরুলের মতো নেতাকে আমরা পাইছি ক্রমাগত মামলা খাওয়া এবং ইলেকশনে হারার মধ্য দিয়ে। তো উনার নাম হচ্ছে ভারুফাকিস, ইয়ানিস ভারুফাকিস। উনি একটা বই লিখছে। মির্জা ফখরুল হারছে কবে? ওয়েট, এটা উনি হারেন নাই? মানে মির্জা উনি তো মনে হয় হারেন নাই। উনি উনি হচ্ছে প্রতিবারই তো জিতছে মনে হয়। উনি জাস্ট প্রতিমন্ত্রী হয়েছে, উনি মন্ত্রী হইতে পারে নাই আচ্ছা, কোনোদিন এই যে মনে হয়। এগুলি তো আমাদেরকে শানিত করে, ধরেন এই যে বিভিন্ন রকমের পরাজয়গুলা। তো ইয়ানিস ভারুফাকিস যে টেকনো ফিউডালিজম একটা বই লিখছে উনি, ওখানে উনি দাবি করছে ডেমোক্রেসি ডেমোক্রেসি নাই, বিলিয়নিয়ার এখন রাজা। ইটস এ ভেরি ডিস্টার্বিং এন্ড ভেরি ডিপ্রেসিং আইডিয়া। যে ধরেন আমরা তো এইভাবেই কথা বলি, আমরা যেভাবে এলন মাস্কের ছেলে মেয়েকে নিয়ে কথা বলি, এটা সম্ভবত ধরেন ওই যে আওরঙ্গজেব দারাশিকোর ফাইটের সময় ইন্টারনেট থাকলে এই কিছু লোকজন এই কাজকর্মের ফাঁকে এরকম আলাপ করতো যে দারাশিকো ছেলেটা কিন্তু একটু প্রোগ্রেসিভ আছে, হ্যাঁ, ও হচ্ছে অনেক বইটই অনুবাদ করাচ্ছে ফার্সিতে, হ্যাঁ। আর এই ছেলেটার নাম কি, এই ছেলেটার নাম হচ্ছে আলমগীর, ওর মনে হয় মাথাটা একটু নষ্ট। কারণ দিস ইজ হাউ ইটস হ্যাপেনিং। কারণ আমি যেটা বলি সব সময়, যে বিল গেটস এর যখন টাকা হয়েছে, আমার মায়ের জীবনে বিল গেটস এর কোনো প্রভাব ছিল না, কিন্তু আমাদের সবার জীবনে মোটামুটি, বা ধরেন যারার যখন টাকা হয়েছে, ওই স্পেনের একটা গ্রামের লোকজনের টাকা হয়েছে। কিন্তু উইথ স্যাম অল্টম্যান এন্ড উইথ ধরেন এলন মাস্ক, আমাদের সবার জীবনে খুব বাজে বাজে ইম্প্যাক্ট পড়তেছে। আমি অনেক মানুষকে চিনি যারা লিখতে জানে না, যারা হচ্ছে জিপিটি কে গিয়া বলে বা ক্লাউডে কে গিয়া বলে বা কাউকে একটা গিয়া বলে আমাকে একটু লেখা দাও। I will wear costume after this war will finish. হ্যাঁ হ্যাঁ, মনে আসছে আমাদের যেটা নিয়ে কথা হচ্ছিল ধ্রুব ভাই, এই মাঝখানের বিজ্ঞাপন বিরতির আগে, সেটা হচ্ছে যে শখ ভাই এগুলো কিন্তু বিজ্ঞাপন বিরতি যাবে, মাথায় রেখেন। হ্যাঁ, আমরা কিছু বিজ্ঞাপন ঢুকাবো এখানে, কিছু বিজ্ঞাপন লাগবে। ধরেন আপনি তো এডিটিং এর ওস্তাদ, ধরেন একটু জেলেন্সকি আসবে, আইসা বলবে আই উইল নট ওয়্যার এ স্যুট আনটিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড। তো ইউএসএআইডি মন্দের ভালো কেন বলি, ওই জায়গা থেকে, নট ইন দ্য অ্যাবসলিউট সেন্স। ধরেন আমার এক বড় ভাই, আপনি তো মনে হয় আমার কোনো বড় ভাই না, আপনি বলতেছিলেন একবার যে সব দেশই তো এজেন্ট থাকে, মানে পুতিনের এজেন্টরা ট্রাম্পের ইলেকশনে হেল্প করছে, এটা তো আমরা জানি, মানে অলমোস্ট জানি। তো এজেন্সি তো দুনিয়ার সব দেশই সব জায়গায় মেনটেন করে। বাংলাদেশের এজেন্ট মাসুদ রানা না হয় রিয়েলিটিতে এক্সিস্ট করেন না, কিন্তু বাকি সব এজেন্ট তো সব জায়গায় আছে। তো ইউএস তো তার এজেন্ট ঢুকাবে, এখন সেই এজেন্টটা ভায়োলেন্ট হবে না নন ভায়োলেন্ট হবে, এটা হচ্ছে প্রশ্ন। এখানে এই জিনিসটা আলাপটা খুব জরুরি, মানে যেটা হলো আমাদের আমাদের এককালের সিপি গ্যাং বর্তমানের 18 এবং তার যে অনুসারী এবং কিছু হচ্ছে মানে আফসোস আফসোস বান্দারা আছেন, তারা কিছু হইলেই ফেসবুকে বা ইয়াতে বিভিন্ন কিছু শেয়ার, তারা ষড়যন্ত্র তত্ত্ব দেখতে পাচ্ছে যে অমুক দেশ ষড়যন্ত্র করছে, অমুক দেশ, তোমরা কি ভাবছিলাম, এটাই কি নয়া বন্দোবস্ত, এটাই কি এই অমুক তমুক। ব্যাপারটা হলো আমি কয়েকটা জিনিস ব্যাক টু ব্যাক বলতে চাই। নাম্বার ওয়ান, যে জিনিসটা বলতে চাই, পৃথিবীর মডার্ন ওয়ার্ল্ডে, আমি বলতেছি না 1000 বছর আগে রোমান এম্পায়ারের মধ্যে কি হয়েছে, সেখানেও ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আমি বলতেছি যে মডার্ন ওয়ার্ল্ডে এমন কোন দেশের এমন কোন পরিবর্তন হয়েছে, সেটা সরকার পরিবর্তন হোক, দেশ ভেঙে নতুন দেশ হোক,
দেশের স্ট্রাকচারাল পরিবর্তন সেখানে কোনো আন্তর্জাতিক ইনফ্লুয়েন্স ছিল না। এখন আন্তর্জাতিক ইনফ্লুয়েন্সটাকে আমরা ষড়যন্ত্র বলতে পারি, আবার এটাকে আন্তর্জাতিক ইনফ্লুয়েন্স বলতে, এটা নেগেটিভ কনোটেশনে বলতে পারি ষড়যন্ত্র। আর যদি নর্মালি আমি বলি এটা ষড়যন্ত্র, কারণ পৃথিবীতে আমি যদি সোভিয়েত ইউনিয়ন ভাঙা দেখি, রাশিয়ার যে বিপ্লব দেখি, আমরা যদি হচ্ছে দেখি হচ্ছে মানে ৭১-এর মুক্তিযুদ্ধ দেখি, হ্যাঁ, সব জায়গায় তো বিদেশি ইনফ্লুয়েন্স ছিল। এখন 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 এখানে কিন্তু কথা হইতে পারে যে ৭১-এর মনে হতে পারে যে ৭১ স্বপ্রণোদিত। অবশ্যই ৭১-এর ২৫শে মার্চ যখন মানুষদেরকে এইভাবে খুন করা শুরু করছে, তখন পাকিস্তান যে ডেড, এটা তখনই মানে হচ্ছে তখনই বাংলাদেশের জনগণ মানে ওইটা কিছু ডেথ নোট লিখে ফেলছে বাংলাদেশের জনগণ যে নাই। এর আগে কিন্তু বহু মানুষ বহুবার বহুভাবে চেষ্টা করছে, ভাসানী হচ্ছে বলছে, লাল সালাম বলছে, ঠিক আছে, না ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলছে। এখন আমি যদি বলি যে আগরতলা ষড়যন্ত্র মামলা, এটা তো ষড়যন্ত্র মামলা বলে, এটা মিথ্যা মামলা, কিন্তু না আমি এখানে আমি রেফারেন্স দিচ্ছি, আমি রেফারেন্সটার বইটার নাম ভুলে গেছি। এটা হলো হচ্ছে যে কর্নেল শওকত আলী একটা বই লিখছেন, সত্য মামলা আগরতলা বা এরকম। আরে উনাকে তো আমি চিনি, উনার যে নাতি, ওর নাম হচ্ছে হৃদয় শওকত আলী। তো ধরেন আওয়ামী লীগের লাইক লাস্ট জেনারেশন আওয়ামী লীগের ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট লিডার ছিল ছেলেটা। এখন যে ওর কি হবে আমি জানি না। উনি কিন্তু হচ্ছে ডেপুটি স্পিকার ছিলেন আওয়ামী লীগের সময়, ঠিক আছে, ডেপুটি স্পিকার ছিলেন, এবং সে দাবি করতেছে, তার বইতে সে দাবি করছে এটা সত্য মামলা ছিল, এবং এই মানে উনি ছাড়াও আরো কয়েকজন দাবি করছে। তো ব্যাপারটা হইলো যদি সত্য মামলা হয়ে থাকে, যদি হচ্ছে সব ওখানে যারা যারা ছিলেন, ঠিক আছে, হচ্ছে ১ নম্বর থেকে উনি ২৬তম ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন, এবং এনারা যদি সবাই ওইখানে থাকেন, যে আমরা এর আগে একজনের কথা বলছি স্টুয়ার্ট মুজিবুর রহমান, যিনি গুম হয়েছিল, মানে কোন এজেন্সি গুম করতে পারে পাশের দেশের, যেহেতু সে ৫ জানুয়ারি গুম হয়েছিল আর কি। তো সেই ব্যক্তি, এনারা কিন্তু তার মানে সব ষড়যন্ত্রে অংশগ্রহণ করছে। এই ষড়যন্ত্রের তো ইম্প্যাক্টই তো আমাদের ৭১, রাইট? আমরা তো একটা স্বাধীন দেশ পাইছি। না দ্য সেম গোস ফর জুলাই, যে জুলাইতে যদি এত মানুষ না মরতো তাইলে কিসের আন্দোলন? বা জুলাইতে যদি ইন্টারনেটটা বন্ধ না করতো, মানে আমার কাছে তো ইন্টারনেট এটা মানবাধিকারের পর্যায়ে পড়ে। আপনি ইন্টারনেট বন্ধ করবেন কেন? আপনি লোকজনের কমিউনিকেশন বন্ধ করবেন কেন? মানে মানুষ মারার সুবিধা করার জন্য আরো। এবং আপনাদের মনে আছে রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে এরকম বন্দুক নিয়ে টেকেট পুরা দেখে মনে হচ্ছে কল অফ ডিউটি খেলতে হচ্ছে আমাদেরকে রিয়েল লাইফে, এবং তারপর দেখি কল অফ ডিউটি না, বন্ধু বান্ধব মরে গেছে। একটু শেষ করতে চাই এইখানে, মানে মানুষ মিসকোট করবে আবার আমাকে হইলো হচ্ছে এজেন্ট মেজেন্ট দালাল মালাল বানাই দিবে, মানে এটা মানুষজন একে অপরে করতেছে। বাংলাদেশে দেখি বাংলাদেশে দুইটা জিনিস চলতেছে, দুইটা জিনিসের মধ্যে ১ নম্বর যাকে তাকে দালাল বানানো হচ্ছে, হয় পাকিস্তানের দালাল, ভারতের দালাল, অমুক দালাল, ইউএস এর দালাল, রয়্যাল এজেন্ট। আমরা তো নতুন টার্ম আনলাম, ফ্রান্সের দালাল, ইউরোপের দালাল, বা এরকম কিছু অনেক দালাল বানাইতেছে। নাম্বার 1। নাম্বার 2 যেটা হইতেছে সেটা হলো মাস্টার মাইন্ড খেলা। তো আমরা যদি প্যাটার্ন দেখি, হ্যাঁ, মানে হচ্ছে বলশেভিক আন্দোলনে ওইখানেও মাস্টার মাইন্ড খেলা চলছে অনেক। আমরা যদি ৭১ দেখি, ওখানেও মাস্টার মাইন্ড খেলা চলছে, যে অমুক বাহিনীর প্রধান মাস্টার মাইন্ড, তমুক মাস্টার মাইন্ড, অমুক জন ৬২ সাল থেকে মুক্তিযুদ্ধের জন্য সবকিছু তৈরি করছে। তো এইখানেও আমরা মাস্টার মাইন্ড খেলা দেখতে পাচ্ছি, অমুক পার্টি তমুক পার্টি পিছনে আছে। জনগণ হইল সবচেয়ে বড় মাস্টার মাইন্ড। নাম্বার 1, জনগণ ডেথ নোট লেখে যে তোমার সাথে আমি নাই, হ্যাঁ, জনগণ ডেথ নোট লেখে। তো ষড়যন্ত্র, ইনফ্লুয়েন্স, এইটা বহির্বিশ্বের বিভিন্ন দেশ, তার ইন্টারেস্ট গ্রুপ তার মতো করে সে কাজ করবে। হ্যাঁ, আমাদেরও মিয়ানমারে ইন্টারেস্ট আছে, মিয়ানমারের আমাদের প্রতি ইন্টারেস্ট আছে, মানে ইন্টারেস্ট আছে, হচ্ছে ভারতের আমাদের প্রতি ইন্টারেস্ট আছে। এখন ব্যাপারটা হলো এটা ইন্টারেস্ট থাকা, ইনফ্লুয়েন্স থাকা এক জিনিস, আর কলোনি বানানোর ইচ্ছা আর এক জিনিস। কলোনি বানানোর ইচ্ছা আমাদের পার্শ্ববর্তী মানুষ এখন উদাহরণ দিচ্ছে অনেক কিছু, যে মানে এই যে এরকম হয়েছে তোমরা এর, কিন্তু ভারত যেটা করছে বাংলাদেশের দীর্ঘ 16 বছর বা তার আগে, সেটা তারা কলোনি বানানোর চেষ্টা করতেছে। তো ঠিক আছে, সেই কলোনি বানানোর চেষ্টা আমাদেরও করছে ভাই, ভুটানেও সে করে রাখছে, সে নেপালেও করার চেষ্টা করে, মালদ্বীপেও করে, বুঝলাম তার নেচার, সে বড় দেশ, কলোনি বানায়। কিন্তু আমাদের যে অ্যাকুইজিশন আমরা করতেছি আওয়ামী লীগকে, আওয়ামী লীগ এই কলোনি বানানোর প্রক্রিয়াতে সে সক্রিয়ভাবে সে পার্টিসিপেট করছে, এইটা হইলো আমাদের সমস্যা। আচ্ছা, এখন আমি যে জিনিসটা বলতে চাই সেটা হইলো হচ্ছে এই সরোসের ব্যাপারে। সরোস নিয়ে তো অনেক কাহিনী, এই যে ভারতের মিডিয়া, এটিম, এরা অনেক কিছু করছে। আমি এটিমের পেজে দেখতেছিলাম যে অ্যালেক্স যে বাংলাদেশে আসছে, অ্যালেক্সকে নিয়ে সে অনেক, মানে ওখানে আমাদের অনেক
মানুষজন ছিল, মানে আমাদের উপদেষ্টাদের অংশ যারা হচ্ছে আন্দোলনে অবস্থান করছে, কারণ অ্যালেক্স বাংলাদেশে আসছে নিশ্চয়ই ট্যুর দিবে, ওখানে হচ্ছে তাসনিম জারা আপু আছেন, তারপরে হচ্ছে মানে নাহিদ মাহফুজ উপদেষ্টা হিসাবে তখন উপদেষ্টা ছিলেন আর কি, হচ্ছে এনারা সবাই আছেন এবং আরো এই যে মানুষগুলো আছেন, এবং সেই ছবিতে বলতেছে এই যে দেখো অ্যালেক্স সরোস আসছে এই সেই হ্যান ত্যান। এবং এই যে বয়ানটা, এই বয়ানটা কিন্তু খুবই ইন্ডিয়ান বয়ান। আমি কিভাবে ইন্ডিয়ান বয়ান আমি একটু ব্যাখ্যা করি, ব্যাখ্যাটা একটু 1-2 মিনিট যাবে আমার। সেটা হলো হচ্ছে আমি টাইমস অফ ইন্ডিয়াতে আমি দেখতেছিলাম, সেখানে তারা একটা রিপোর্ট করছে, সেটা দেখছি যে 1999 সালে ইউনুস হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, যাকে হলো আমাদের সেনাপ্রধান ডক্টর ইউনুস বলছিলেন, মাননীয় প্রধান উপদেষ্টা না বলে, তো সেই ভদ্রলোক হচ্ছে 1999 সালে হচ্ছে 11 মিলিয়ন ইউএসডি এই সরোস ইকোনমিক ডেভেলপমেন্ট ফান্ড থেকে নেয়। 35% অফ শেয়ার হলো গ্রামীণ ফোনে দেওয়া লাগে সরোসকে, মানে সরোস ওপেন সোসাইটি ফাউন্ডেশনকে। তো এবং হচ্ছে এবং এই যে হচ্ছে মানে তাদের যে মূল এলিগেশন, এই যে মিস্টার অ্যালেক্স সাহেব কাশ্মীরের আন্দোলনকে ফুয়েল করে। এখন মজার ব্যাপারটা হইল যে কাশ্মীরের আন্দোলনে ফুয়েল করে, সেই ফুয়েল করার এখানে কিন্তু এই যে ভারতের যে ব্যাপারটা, যে ভারত এটা মেনে নিতে পারতেছে না যে সরোস হলো হচ্ছে মানে, কিন্তু তার কিছুদিন আগে কিন্তু এটা হয়েছিল ট্রাম্প আসলে বলে অনেক কিছু হয়ে যাবে, ট্রাম্প এসে মোদিকে দিয়ে মানে মোদি ট্রাম্পের সাথে মানে কোনো গুটিবাজি করে হাসিনাকে আবার আমাদের দেশে পাঠিয়ে দিবে। ভাই ইন্টারন্যাশনাল পলিটিক্স এভাবে চলে না ভাই। ইন্টারন্যাশনাল পলিটিক্স মানে হচ্ছে একটু মানে এই এদেরকে আমি ভুড়িয়ালা আঙ্কেল বলছি, কারণ সবার বয়স তো 45 হয়ে গেছে, 2 বাচ্চার 1 বাচ্চার বাপ হয়ে গেছে, তারপরে এদের আচরণটা তো খুবই খুবই কি বলবো মিসোজিনি, এবং তার অনেকে মেয়ের বাবা অথচ কথাবার্তা বলে খুব মিসোজিনিস্ট, এবং হচ্ছে খুবই নারী বিদ্বেষী কথাবার্তা অনলাইনে বলে। তো এই মানুষগুলো ভাবছে যে ট্রাম্প মনে হয় হলো হচ্ছে এদেরকে ক্ষমতায় বসাবে। কিন্তু আমি হচ্ছে এই যে আমি রিসেন্টলি পড়ছিলাম ট্রাম্পের যে মানে অ্যাটর্নি জেনারেল অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মেবি, এই ভদ্রমহিলা কিন্তু খালিস্তান মুভমেন্টের সাপোর্টার। এবং আমরা যদি লাস্ট মোদি এবং ট্রাম্পের আলাপ দেখি, সেখানে কিন্তু খুব পজিটিভ না, মানে পজিটিভ আসতেছে না। মানে সামনের দিনে আমরা খুব ভয়াবহ, মানে আমাদের দেশের জন্য না অবভিয়াসলি, আমরা এই হচ্ছে ইন্ডিয়ার পার্সপেক্টিভে যদি দেখি তাহলে ভয়াবহ দিন আসতেছে, এবং তাদের এটা প্রস্তুত থাকা উচিত। কারণ পার্শ্ববর্তী দেশের সাথে মাস্টারগিরি করলে এবং নিজের দেশে হচ্ছে সংখ্যালঘুদের মানে আমি আজকে না গত পরশুদিন একটা দেখলাম, এটা বাচ্চাকে 1 মাসের বাচ্চাকে পুলিশ বুটের তলায় পিষে মেরে ফেলছে। 1 মাসের বাচ্চাকে, সে মুসলমান একটা পথ শিশু, ঠিক আছে? তো মানে সে হচ্ছে মানে জাস্ট মেরে ফেলছে আর কি। মানে তারা তো মুসলমান নিধনে এবং তারা পুরোপুরি এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত। এবং ওবামা কিন্তু 2023 সালে ওয়ার্ন করছে, এবং এইটাকে কেন্দ্র করেই কিন্তু ওদের পলিটিক্স অনেকভাবে আবর্তিত হচ্ছে। কিন্তু সোহাগ ভাই যেটা বলতে চাচ্ছিলেন ওটা বলে নেন, কারণ আমার আসলে আরেকটা আলাপ আছে। আচ্ছা, আমি বলতে চাইছিলাম যে এই যে ট্রাম্প মোদির আলাপটাই আগায় আর কি, মানে এই যে তারা ভাবছিল যে মোদি আসলে কি হবে, এটা হচ্ছে ওই ইয়ার মতো আর কি। আমাদের মনে আছে কিনা, হিস্ট্রিক্যালি তো কংগ্রেস হচ্ছে আওয়ামী লীগের পক্ষে, আর নন কংগ্রেস হচ্ছে নন আওয়ামী লীগার, এরকম একটা আলাপ। হ্যাঁ, ছোটবেলায় শুনতাম বিজেপি হচ্ছে বিএনপির বন্ধু, কারণ দুইটাই বি দিয়ে শুরু পি দিয়ে শেষ। হ্যাঁ, ওই মানে যখন প্রথম মোদি আসলো ক্ষমতায় তখন নাকি মিষ্টি মনে হয় বিতরণ করছিল বিএনপির কিছু নেতা, খুব সম্ভবত। এটা হচ্ছে আঙ্কেলদের যে সমস্যা। ট্রাম্প কিন্তু পিওর বিজনেসম্যান, ট্রাম্প হচ্ছে পিওর বিজনেস গাই। ও হচ্ছে নিজে খুবই প্রাউড ফিলও করে, ওর বইটই আছে যেগুলো আমি পড়ছি, হাউ টু থিঙ্ক লাইক এ বিলিয়নিয়ার, যেখানে সে বলছে যে পকেটে টাকা না থাকলেও রেস্টুরেন্টে ঢুকে যাবেন, কারণ বিলিয়নিয়ার নেভার স্টপস। আই ওয়াজ লাইক যে ভাই মারবে আমাকে পরে বিল দিতে না পারলে, টাকা না থাকলে কিভাবে ঢুকবো। ইন্ডিয়া তো আমাদের কিন্তু অনেক হচ্ছে আমাদের সাথে দাদাগিরি করে। আসামে হচ্ছে আমাদের বাঙালিদের 2 দিন পর পর ফেরত কি করবে, পাঠাই দিবে, এই সেই করবে। বাঙালি মুসলিম আমাদের দেশের বাঙালিদের তো ওখানকার লোকাল, ওরা ওইখানকারই বরাক ভ্যালির হচ্ছে নিচের দিকে ওরা আছে কয়েকশো বছর ধরে। বা যদি দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই থাকে তাহলে তুমি আবার পাঠানোর এত কথা কিসের? যাই হোক, ইন্ডিয়ার ভয় কি, ও তো ইমিগ্রেন্টদের বিরুদ্ধে। ট্রাম্প 8 লাখ হচ্ছে ইমিগ্রেন্ট আছে আনডকুমেন্টেড, কাগজপত্র নাই, এই মেক্সিকো বর্ডার দিয়ে হাইটা টুইটা গেছে। 8 লাখ আছে, 8 লাখ যদি ফেরত পাঠায় দেয় কেমন লাগবে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে না রিসেন্টলি কিন্তু পাঠাইছে, একদম পিট মোড়া করে ওনাকে পাঠাইছে, শিকল টিকল বাইন্ধা পুরো হচ্ছে ওই যে ওরা যেভাবে স্লেভ দিত ওইভাবে।
ভুলে নাই আর কি, ট্রেনিং হ্যাঁ জমা দেয় নাই তারা, তাদের ট্রেনিং রয়ে হ্যাঁ গেছে। বলে না এই যে ওরা হ্যাঁ ট্রেনিং রয়ে গেছে। তো আরেকটা জিনিস হচ্ছে অ্যালার্মিং, ইয়ার সময় ওরা তো খুবই ট্রাম্পের পক্ষে এই ক্যাম্পেইন করছে মোদি সরকার এবং হচ্ছে তার লোকজন, কিন্তু ডেমোক্রেটদের সময় ওরা কিন্তু প্রচুর ছাড় পাইছে স্যাংশনে, যে ঠিক আছে রাশিয়া থেকে কিন্তু প্রচুর তেল কিনতো, হুম এই যে কিনেও এখনো কিনে ইন্ডিয়া, যেটা হচ্ছে স্যাংশনের এই স্যাংশন ওয়েভার দিত, হুম যে ঠিক আছে ভাই তুমি এই অবৈধ কাজ করো, তোমার মাফ করলাম, তুমি যেহেতু আমাদের বন্ধু টন্ধু। ট্রাম্পের কাছে কিন্তু এইসব কিছু নাই। ইরানের সাথে ডিল করতো, ইরানের সাথে এত ধর্মরম ইয়া তো সুযোগই পেয়ে গেছিল ইন্ডিয়া, যে ওই একটা ফ্রি মার্কেট পাইছি, ইরান পাইছি, ইরান থেকেও আমরা কম দামে তেল কিনবো, ইরানের পোর্ট ইউজ করবো, এই যে চাহাবার পোর্ট, চাহাবার বন্দরে এই যে এই 370-400 মিলিয়ন ডলার ইনভেস্ট করতেছে বা করবে ইন্ডিয়ান টাকা। ইন্ডিয়া কিন্তু খুবই একটা মানে গরিব টাইপের, কৃপণ টাইপের, কিন্তু একবার হচ্ছে আমাদের তিস্তা যখন ইয়া করলো, তিস্তা আমাদের দিবে না, দেয় নাই আমাদের, আবার ইন্ডিয়া থেকে চায়না থেকে কিন্তু লোনও নিতে দেয় না এক সময়, কিন্তু ওরা আমাদের লোন দেয় কি ধরো দিবে হচ্ছে $1 বিলিয়ন, দিয়া বলবে আমাদের কাছ থেকে এই টাকার জিনিসপত্র কিনতে হবে, তো ফকির টাইপের আর কি লোন দেওয়ার সময়। ওরা ইরানে হচ্ছে এইরকম 300-400 মিলিয়ন ডলার ব্যয় করছে, পোর্টে ব্যয় করবে, ওইটাতে স্যাংশন দেওয়ার মোটামুটি সিদ্ধান্ত কিন্তু ট্রাম্প নিয়ে নিছে। তো ওদের অবস্থা খারাপ হবে। চাহাবার পোর্টে যে ইরানের উপরে, কিন্তু ইরান যেই জায়গা দিয়ে তেল ইয়া করবে, ট্রাম্প হচ্ছে ম্যাক্সিমাম প্রেশার, ইরান আর চায়নার ওদের টার্গেট আর কি, তো ওদের বাইর হবে আর কি, মানে ওদের এই যে ওরা ভাবছে, আফসোস লীগ তো ভাবছে যে ওদের নিয়ে আসবে ক্ষমতায়, খুব খুব আর কি, তারপরে কি দেখলাম না কিছু মিছিল খুব আর কি। না না, আমি দুটা জিনিস বলতে চাই আর কি। একটা হচ্ছে ধরেন, কারণ আমরা অনেক গরিব, আমরা হচ্ছে এই সফটওয়্যারটা কিনতে পারতেছি না, দর্শকদেরকে জানাই রাখলাম, যদি আপনারা আমাদেরকে টাকা পয়সা দেন আমরা তাহলে সফটওয়্যার কেনার মাধ্যমে আরো লম্বা সময় রেকর্ড করতে পারবো। তো যেটা না এখানে একটা ব্যাপার আছে, কারণ আমাদের যে টাকা উদ্বৃত্ত থাকে সেই উদ্বৃত্ত টাকা আমরা ডকুমেন্টারিতে ব্যবহার করি, না হলে তো এটা আরো কারণ আমরা তো পডকাস্টের টাকা তুলি নেই কখনো, আমরা তো টাকা সবসময় তুলছি ডকুমেন্টারির জন্য। মানে আমাদের তো ট্রেজারার না থাকতে পারে, কিন্তু আমরা তো মানুষ তিনজনই তিনজনের ট্রেজারার, আনলাইক বিগার বাহিনী যাদের কোনো ট্রেজারার নাই। অনেকগুলা জিনিস, একটা হচ্ছে পাকিস্তান। আপনারা খেয়াল করবেন যে 71-এর পর আমরা ঘাতক দালালদেরকে নিয়ে, রাজাকারদেরকে নিয়ে যেভাবে চিন্তা করছি, পাকিস্তানের জেনারেলদেরকে আইনা লটকানোর ব্যাপারে সেভাবে চিন্তা করি না। কারণ আমাদের একটা প্যারাডাইম শিফট হয়েছে মাথার মধ্যে, আমরা পাকিস্তানকে একটা ইনভেডিং ফোর্স হিসেবে দেখা শুরু করছি, আমরা নিজের দেশের ভিতরে হত্যাযজ্ঞ চালাইছি এভাবে দেখি নাই। মানে আমরা একটা বহির্বিশ্বের শত্রু হিসেবে দেখা শুরু করছি। ওই যে আপনি যেটাকে ফরেন এজেন্ট বললেন, যে ফরেন এজেন্টের তো স্বার্থ থাকে, ইটস এ ভেরি উইয়ার্ড প্যারাডাইম শিফট, অ্যাজ ইফ আমরা রেডি ছিলাম এই শিফটটা করার জন্য মেন্টালি। একটা কারণ হতে পারে করাচি এত দূরে, বেশি বড় লোক না হইলে বা মন্ত্রী মিনিস্টার না হইলে যাওয়া যেত না, এটা একটা কারণ হইতে পারে, কিন্তু এটাই একমাত্র কারণ কিনা আমি জানি না। কিন্তু আমার পয়েন্টটা ছিল খুবই ডিফারেন্ট, আমার পয়েন্ট আসলে এটা ছিল না, আমি যেটা নোক্তা হিসেবে অ্যাড করলাম। আমার পয়েন্ট ছিল ইউএস এর, ধরেন অনেকে না ধরেন সারনেম দেখে খুব খুশি হয়ে যায়, যে ইউএসএ তো প্রচুর ইন্ডিয়ান বংশোদ্ভূত লোকজন থাকে, তো তারা নিশ্চয়ই ভারতকে দেখবে। বাস্তবতা এরকম আমি দেখি না। যেমন বিনোদ খোস্তা নামে একজন ভদ্রলোক আছে, আমরা আগেও পডকাস্টে ওনার নাম বলছি একবার, বিলিয়নিয়ার, ভেরি মাচ অ্যালাইন্ড উইথ দিস ভিশন দ্যাট ধরেন ডেমোক্রেট পার্টি বলে লোকজন, বাট এরা ডেমোক্রেট পার্টি না, এরা ধরেন অল্টারনেট টু ইউএসএ, মানে এই যে ঘুরে ফিরে কার্নেগি এন্ডাওমেন্ট বা সরোজ সাহেব এদের সাথে অ্যালাইন্ড। এবং উনাকে আমি ইন্ডিয়ার ব্যাপারে পজিটিভ দেখি না। উনি একবার বলছিল যে ইন্ডিয়ার বিগেস্ট সমস্যা ইন্ডিয়ার মিডল ক্লাস নাই, এবং ইন্ডিয়ান মিডল ক্লাসের জন্য ডিসেন্ট্রালাইজেশন জরুরি। উনি তো নিজে ইন্ডিয়ান বংশোদ্ভূত বলতে পারেন না ইন্ডিয়া ভাঙ্গা দাও। তো ডিসেন্ট্রালাইজেশনের একটা ব্যাপার আসলে ইন্ডিয়ার উপর আসবে, চাপ আসবে। কারণ আপনি যদি খেয়াল করেন ইন্ডিয়ার লোকজন অ্যাপার্ট ফ্রম কেরালা এন্ড বেঙ্গালুরু, ইন্ডিয়া ধরেন এই বিশাল সোয়াচ অফ পপুলেশন আছে উত্তরপ্রদেশ ধরে বিহার ধরে, যারা খুব, আমি আপনাকে একটা বলি একটা জিনিস, খুবই দুঃখের ব্যক্তিগত ঘটনা, যে আমার স্বামী প্রেমিকাকে নিয়ে আমি কলকাতায় গেছিলাম। সেইখানে রাতে 10টার সময় টাফমিল পাওয়া যায় না, একটা শহর রাজ্যের রাজধানী হয়েছেন তারা, যেখানে একটু আগে শুনলাম যুব ভাইয়ের কাছে ব্রাত্য বসু নামে রাজনীতিবিদ আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নাকি স্টুডেন্টদের উপর দিয়ে গাড়ি চালাই দিচ্ছে, জার্মানি থেকে মনে শিক্ষা নিচ্ছে। একজনের মুখ থেতলে গেছে, এক সাইডে মুখ থেতলে গেছে। হ্যাঁ, মানে এইটার পরে একটা সরকার থাকে কিভাবে আমি জানি না, মানে এইটার পরে দেশটা কেন আছে আমি জানি না, ওই দেশটা অনেক অদ্ভুত। আমার কাছে ভারত খুবই অদ্ভুত লাগে, কারণ মুম্বাইতে আপনি দেখবেন যে, আমি মুম্বাইতে ভাবছিলাম নাটক দেখতে যাবো, নাসিরুদ্দিন শাহ আছে নাটকে, এবং উনাকে নাকি নগ্ন অবস্থা দেখা যাবে স্টেজে। আমি তো শুনে খুবই উল্লসিত যে ব্যাপারটা কি, একটু ঘুরে দেখে আসি। উনি আর ওনার বউ আছে রত্না পাঠক শাহ, গিয়া শুনি টিকিটের দাম নাকি 8,000 রুপি। ইউরোপে নাটক দেখছি জীবনে 80 ইউরো দিয়ে আমি কোনো টিকিট কাটি নাই,
তো মুম্বাইতে 8,000 রুপি আর কলকাতা আরেকটি রাজধানী যেখানে রাত 10টার সময় টাফ মিল পাওয়া যায় না। তো আমি আসলে জানি না, মানে ভারতের লোকজন ধরেন মানে ওই যে মানে কনজিউমার হয়ে ওঠে নাই ওরা, হুইচ ইজ এ গুড থিং, ইটস নট এন্টায়ারলি এ ব্যাড থিং। আমি বলছি এটা ক্যাপিটালিস্টদের পছন্দ হওয়ার কোনো কারণ নাই। যে ভাই তুই উবার চালাস না কেন, ইতারা উবার চালায় না, ইতারা উবার চালালে উবারের ভাড়া হয় অনেক কম, কারণ উবারের ভাড়া বেশি করলে স্টেট হচ্ছে ঝামেলা করবে, বেসিক্যালি স্টেট হচ্ছে অনেক কন্ট্রোলিং এখনো। এইটা আসলে আমার ধারণা লং টার্মে দিস ইজ নট ভেরি ফ্রেন্ডলি, এবং এত ভাষা নিয়ে এত ইমব্যালেন্স নিয়ে ওটা সম্ভবও না। আমার যে পয়েন্ট ছিল, আমি যেটা নিয়ে এখন চিন্তিত সেটা হচ্ছে ইউএস এর জনগণ নিয়ে। আপনি বললেন না জনতা ডেথ নোট লেখা দেয়, আমি দুইটা ডেথ নোটের কথা বলতে যাচ্ছিলাম। একটা ডেথ নোট হচ্ছে ড্যানিয়েল পেনি নামে এক ভদ্রলোক আছে, আপনারা কি কেউ নাম শুনছেন কিনা আমি জানি না। উনি কয়েকদিন আগে অ্যাকুইটেড হয়েছেন, ছাড়া টাড়া পাইছেন, জামিন টামিন পায় উনি খুব খুশি, রিল্যাক্স। উনি কি করছিল আপনারা জানেন কিনা? উনি হচ্ছে 1.5 বছর আগে অলমোস্ট একটা লোক, কালো একটা লোক আর কি, কালো, ঘটনা গুরুত্বপূর্ণ, মেট্রো রেলে উঠে চিৎকার করতেছিল কারণ তার কাছে টাকা নাই, এবং কাঁদতেছিল, ধরেন খুবই উচ্চ স্বরে অ্যাপারেন্টলি কাঁদতেছিল যে আমার টাকা নাই, আমার পেটে খাবার নাই, 3 দিন ধরে কেউ আমার টাকা দেয় না, কেউ আমার টাকা দে ভাই, ইন এ ভেরি আফ্রিকান আমেরিকান ইংলিশ। তো ড্যানিয়েল পেনি সাহেব জিমে যাচ্ছিলেন, জিমে অনেকেই যায়, কিন্তু জিমে গেলে এই পরের কাজটা করতে হবে কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে উনি হচ্ছে এই লোকটাকে আটকানোর জন্য চোখল দিছিল, এটা দেওয়ার পর উনি ভুলভাবে দিছে। ভুলভাবে কিভাবে দিল? কারণ উনি এককালে আর্মিতে ছিলেন, ড্যানিয়েল পেনি ভদ্রলোক আর্মিতে ছিলেন, মানে আর্মি না, আরো গুরুত্বপূর্ণ, এটার নাম হচ্ছে ইউএস মেরিন কর্পস। তাদের কিন্তু সিনেমাটি নাম আছে, তারা খুবই কুল। তো মামা হচ্ছে এরকম ধইরা, মেরিন কর্পস না নেভি সিল, মেরিন কর্পস, মাইরা ফেলছে লোকটাকে, এতক্ষণ চকল দিছে, লোকটা মরে গেছে। এবং পরের স্টেশনে ট্রেন থামছে, ট্রেনের দরজা খুলতে, সে ছাড়ে নাই, তো তাকে ছেড়ে দিছে। এবং নিউ ইয়র্কের মেয়র, নিজেও আবার ব্ল্যাক, নিজেও কালো, তিনি বলছেন যে জঞ্জাল পরিষ্কার করার জন্য ড্যানিয়েল পেনিকে ধন্যবাদ। জঞ্জাল বলে না, ইংরেজিতে বলছে যে থ্যাঙ্কস ফর টেকিং আউট দ্য ট্র্যাশ। তো হইলো আর কি। তো এইটা হচ্ছে এক। দুই, এটা হচ্ছে জনতা ডেথ নোট লিখে দেওয়া এক, কারণ লোকজন আবার অনেক হাততালি দিচ্ছে ওখানে তারা উনি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত, যে খুব ভালো কাজ করছেন, জঞ্জাল মুক্ত করছেন দেশকে। দুই হচ্ছে, এখন কোনটাকে জঞ্জাল বলবেন এটা আপনার পলিটিক্যাল আইডিওলজি, আমার না, আমি জাস্ট ঘটনা বলতেছি। দুই হচ্ছে, কয়েকদিন আগে ইন্স্যুরেন্স কোম্পানির মালিককে লুইজি মানজনি নামে একটা ছেলে এরকম আর চোখ হল দেয় নাই, গুলি করে মেরে ফেলছে। এবং লুইজি মানজনি হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং ছেলে, কারণ তার বাপ মা হচ্ছে অনেক বড় লোক, কিন্তু ইউএস এর হেলথ সিস্টেম এত খারাপ যে আপনি কি বড় লোক, আসল বড় লোক হচ্ছে ধরেন হেলথ সিস্টেমটা নিজে। আপনি ডাক্তার দেখাবেন, আপনাকে প্রচুর পরিমাণে পয়সা ঢালতে হবে। ইন্স্যুরেন্স একটা আসছে, সেটা কাজ করে না। কেন কাজ করে না? ধরেন আপনি গেলেন, গিয়া বললেন আমার দাঁতে ব্যথা করতেছে, ও বলবে আপনি কসমেটিক কারণে দাঁতের চিকিৎসা চান, আপনাকে টাকা দেওয়া হবে না। আপনি গেলেন, গিয়া বলেন পিঠে ব্যথা করতেছে, বলবে পিঠের ব্যথাটা জরুরি না তাই আপনার চিকিৎসা হবে না। সম্ভাব্য যত উপায় টাকাটা মাইরা দেওয়া যায়, এবং এটা নাকি আগে ছিল না। 80 দশক পর্যন্ত থিংস ওয়ার গুড। ইউকেতে যেমন 80 দশক পর্যন্ত পড়াশোনা ফ্রি ছিল, এখন ইউকের অবস্থা এত খারাপ যে মানুষ পিএইচডি নিজের টাকা দিয়ে করে। আমাকে অ্যাকচুয়ালি জানাইছে একটা ইউনিভার্সিটি থেকে যে তোমাকে আমি মার্চের লাস্টে জানাবো পিএইচডি করতে পারবা কিনা এখানে, আর মের লাস্টে জানাবো টাকা দিতে পারবো নাকি তোমাকে। এইগুলা কিন্তু রিসেন্টলি হয়েছে, এগুলো এমন অনন্তকাল ধরে ছিল। তো লুইজি মানজনি হচ্ছে চিকিৎসা করাতে পারে নাই পিঠের, এবং পিঠের ব্যথায় কাতর, বহুদিন সে অনেক কিছু চেষ্টা করছে, লাভ হয় নাই। এবং তার দাদা দাদি হচ্ছে নার্সিং হোমের ব্যবসা করতো, এইগুলা ইন্স্যুরেন্স কোম্পানি কিনে নিয়েছিল, সেই ইন্স্যুরেন্স কোম্পানি তাকে টাকা দেয় না। খুবই একটা পার্সোনাল স্টোরি। কালকের স্টোরি হচ্ছে তিনি নাকি আবার নিজে পার্সোনালি পর্নোগ্রাফি শুট করতেন, বাট দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। তো লুইজি মানজনি হচ্ছে খেপে গিয়ে বেসিক্যালি ইয়াকে মেরে দিচ্ছে, এবং লোকটা দেখতে খুবই সুন্দর, মানে লুইজি, নট দ্য গাই হু ওয়াজ কিল্ড। এবং তাকে নিয়ে বেশ ভালো একটা আলোড়ন হয়েছে, তার ছবি টবি, তাকে যিশু খ্রিস্টের মতো নায়িকা লোকজন ছবি দিয়ে ভরায় ফেলছে, প্রিজনের মানে জেলখানার লোকজন তাকে নিয়ে খুবই খুশি, তাকে নেতা বানায় ফেলছে। তো আমি দেখতেছি ফ্রেঞ্চ রেভলিউশন নামে একটা জিনিস হয়েছিল না পৃথিবীতে, আমরা আসলে একটা ফ্রেঞ্চ রেভলিউশনের সামনে। কেন বলতেছি? কারণ কয়েকদিন আগে এলন মাস্ক নামে যে ভদ্রলোক, তিনি একটা টুইট করছেন। মাস্ক টুইট করছে যে উই বিলিয়নিয়ার্স আর টায়ার্ড অফ টেকিং কেয়ার অফ ইউ পুর পিপল। তো এইটা আমার কাছে একটা লিটারালি লেট দেম ইট দ্য কেক মোমেন্ট। ওই যে ওরা খেতে পারছে না, ওদেরকে কেক খেতে দাও ছিল না, পুরো একই রকম। মানে একটা লোক বলতেছে যে আমরা আর তোমাদেরকে পালতে পারবো না, তাহলে তুই টাকাটা লয়ে করবিটা কি? সো এখন কোনটা হবে আমি জানি না। উই মাইট অ্যাকচুয়ালি সি ইউএস বিকামিং, আমার ধারণা এটা একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছে, বুঝছিস, এটা আসলে সিভিল ওয়ারের দিকে নিয়ে যাচ্ছে। আরেকটা মানে একটা সিভিল ওয়ার, ওদের তো একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিছিল সিভিল ওয়ারের পর, আবার হচ্ছে আরেকটা সিভিল ওয়ার, মানে সিভিল ওয়ারের মাধ্যমে ওই বন্দোবস্তটা কারণ বন্ধ হয়ে নতুন আপনাদের বন্দোবস্ত মনে শুরু আছে করবে। বিবেক রামাস্বামী নামে একটা লোক ছিল ট্রাম্পের ক্যাবিনেটে, সে এবং আমাদের মাস্ক সাহেব একটা জিনিস করলো, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, কারণ দে লাভ দিস উইয়ার্ড স্টুপিড জোকস, ডগি, ডিওজি, ডগি বানাইলো তারা।
এবং সে কিন্তু হিন্দুত্ববাদী, মানে সে হিন্দুত্ববাদী, কিন্তু কিন্তু হিন্দুত্ববাদী। এই কারণে সে বাদ পড়ে না যে সে হিন্দুত্ববাদী। সে বাদ ট্রাম্প দেখতে না, পারে না, সে ভারত বাদ দেখতে পড়ছে পারে না একটা ইন্ডিয়ান অদ্ভুত ভার্সন। ইস্যুতে ভাই। সে বাদ পড়ছে যেই জায়গায় ওদের ভীষণ মিলে না। মাস্কের কথা ছিল, দেখেন রামাস্বামীর আলাপ ছিল যে আমরা রেগুলেশন স্ট্রিক্ট করতে সমস্যা নাই, রেগুলেশন স্ট্রিক্ট করবো ব্যবসাদের উপর, এইভাবে গভর্নমেন্ট এফিসিয়েন্সি বাড়াবো। আর মাস্কের বিষয় হচ্ছে না, রেগুলেশন বলে কিছু থাকবে না, কোনো গভর্নমেন্টই থাকবে না। সো রামাস্বামী, if I am not mistaken, was aligning more and more with this European view, which is not a great view, কারণ ইউরোপিয়ান ভিউ এর সাথে যখন পুলিশ স্টেট জোড়া দেওয়া হয়, it can get very bad. কিন্তু ইটস মোর রেগুলেশন, ল কোথায়, ল নিয়ে আসো, হিউম্যান রাইটস কই। ইউরোপ এতটাই ধরেন চলু যে ওদের একটা ইউরোপিয়ান চার্টার অফ ফান্ডামেন্টাল রাইটস একটা জিনিস বানাইছে, কারণ হিউম্যান রাইটস বললে ঝামেলা। সেটা বেসিক্যালি একটা হিউম্যান রাইটস এর চার্টার, এবং সেটা কোর্টে অ্যাপ্লিকেবল, এবং সেটা আপনার না উপর না, এটা তো অ্যাপ্লিকেবল। অদ্ভুত, মানে না না, এটা তো অদ্ভুত ব্যাপার। আমি ছোট, আমি বেশি মানে সময় বেশি নাই যেহেতু আমি আর কি করবো না। সেটা হলো যে জার্মানিতে যে হচ্ছে এফডির থেকে যে দাঁড়িয়েছিল আর কি, যে ভদ্রমহিলা, সে নিজে একজন হচ্ছে সমকামী মানুষ, এবং তার হচ্ছে পার্টনার সে একটা শ্রীলঙ্কান বংশোদ্ভূত একজন নারী। কিন্তু সে এখানে যে রাজনীতিটা করে, সেটা অ্যান্টি গে, সেই অ্যান্টি ইমিগ্রেন্ট। রাজনীতিটা আবার হলো হচ্ছে মানে এলজিবিটি বিরোধী রাজনীতি করে আর কি। মানে ব্যাপারটা হলো তার যে ব্যক্তি জীবন, আমি যদি মানে মোহাম্মদ আলী জিন্নাহর সাথে মিলাই, সে একজন বিয়ে করছিল হচ্ছে একটা নন মুসলিম, পার্সি। মানে পার্সিকে বিয়ে করছিল, এবং হচ্ছে সে নিজে মানে পর্ক শুকর খাইতো, মদ খাইতো, কিন্তু সে আবার রাজনীতি করছে মুসলিম আইডেন্টিটির উপরে। ঠিক আছে, এগুলো খুবই ইন্টারেস্টিং মানুষের ব্যক্তি জীবন। আর হচ্ছে এই মানে আমি ইউর যে হিউম্যান রাইটস চার্টারের কথা বলতেছি, ইউ এমন মানে যে একটা ডানপন্থী হবে, সেও ওদের আইডিয়ার উপরে বেস করে ডানপন্থী হইতে হবে। মানে হ্যাঁ ইউ হ্যাঁ, হলো কিন্তু রামাস্বামী ওয়াজ এরকম। অ্যালাইনিং উইথ দিস when it comes to, for example, data protection and stuff, যে কোম্পানি গুলাকে হচ্ছে আমরা রেগুলেশনে রাখবো, কিন্তু মাস্কের ভিউ হচ্ছে না, লেট দেম ইট কেক আর কি, লেট দেম গো স্ট্রে। সো এই জায়গাতে আমার প্রবলেম এত কিছু না, আমার প্রবলেম হচ্ছে ক্যানন ফোটার গুলার কি হবে। ক্যানন ফোটার বলতে বোঝাচ্ছি ধরেন 71 সালে অনেক মানুষ মারা গেছে, কিন্তু বেদে কজন মারা গেছে আমরা জানি না। কারণ বেদেরা, লেটস বি অনেস্ট, রাস্তাঘাটে আমাদের কাছ থেকে টাকা নেওয়া ছাড়া আমাদের সাথে কোনো ভালো আচরণ করে না। সো আমরা ওদের ব্যাপারে কমপ্লিটলি ধরেন জাহান নামে যাক টাইপের একটা অ্যাটিটিউড নিয়ে রাখছি। সেম গোজ ফর সাঁওতাল পিপল, সাঁওতালরা এরকম টাকা তোলে না, তাও আমরা ওদের ব্যাপারে কোনো পাত্তা দিই নাই। এখন আমি সাঁওতাল বলতে বা বেদে বলতে আসলে এভাবে বলা ঠিক না, আমি বুঝাচ্ছিলাম আমার ফেলো ব্রাদারদের কথা, যারা মোস্টলি মেইল, কিন্তু সবাই না, উল্লেখযোগ্য অংশে নারীও আছে, যারা হচ্ছে বাংলাদেশ থেকে ইউএসএ পড়াশোনার কাজে গেছিলেন, তাদেরকে নিয়ে আমি খুবই চিন্তিত। কারণ লুইজি মানজনি যদি গুলি করতে শুরু করে, লুইজি মানজনির মতন লোকজন, বিলিয়নিয়াররা ধরেন হাতের বাইরে, এলন মাস্ক আপনি রাস্তাঘাটে পাবেন না, পাবেন মিলিয়নিয়ার লেভেলের লোকজনকে, এবং মিলিয়নিয়ার লেভেলের লোকজন মধ্যে বাংলাদেশি আছে বলে আমি জানি কয়েকজন। আবার ধরেন উল্টা পাশে ড্যানিয়েল পেনি যাদেরকে এরকম চক হোল্ড মারে, আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু আমি জানি যে ধরেন নিউ ইয়র্কের রাস্তায় হোমলেস বাংলাদেশিও আছে। তো ঘুরে ফিরে ধরেন ওই যে তখন জাতীয়তা বোর্ডটা জাগ্রত হয় আর কি, যে আমার বাংলাদেশি ব্রাদারদের কি হবে আজ। বাংলাদেশি না, আমি তো আসলে হচ্ছে মানে মানে ইন্ডিয়া আমাদের সাথে হলো হচ্ছে মানে ইন্ডিয়া স্টেট হিসেবে বাংলাদেশের সাথে একটা কলোনি বানানোর চেষ্টা করতেছে, কিন্তু একজন ব্রাউন মানুষ, একজন হচ্ছে যে আসলে ইন্ডিয়ান, যে যে কষ্ট পাবে এটা হচ্ছে ইউএসএ যে বা ইউরোপে এসে, সেটা তো মেনে নিতে পারি না। তাকে তো আমার ভাই মনে হয়, একটা ইন্ডিয়ানকেও ভাই মনে হয়, কিন্তু অ্যাজ এ ইন্ডিয়ান স্টেট, মানে ইভেন আজকে যে জ্যোতি বসুর, সরি ব্রাত্য বসু, বারবার জ্যোতি বসু, ব্রাত্য বসু, সরি, হ্যাঁ, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তার যে হচ্ছে গাড়ি তুলে দিছে এবং যাদবপুরের ছেলে পেলে আহত হয়েছে, এদেরকে তো আমি মনে করতেছি আমার ভাই, এরা এরা আক্রান্ত হয়েছে একটা গুন্ডা বাহিনী দ্বারা, মানে মানে কষ্ট তো লাগতেছে আপনাকে আমি আমার। ফিউচারটা বলি, আমার ধারণা যে অদূর ভবিষ্যতে যদি ভারত ডিসেন্ট্রালাইজ হয় বা না হয়, আমার ধারণা ভারতের একটা বড় অংশে, মানে দক্ষিণ এশিয়ার একটা বড় অংশে নতুন নামে আওয়ামী লীগ রাজনীতি করবে, এবং সেই দলটার নাম হবে সোয়ামী লীগ। বুঝছেন? এটা আমাকে আসলে আমার মাথা থেকে আসে না, এটা আসছে হচ্ছে গুগলের কিবোর্ডের কারণে। যতবারই আমি আওয়ামী লীগ থেকে লিখতে যাই, ও সোয়ামী লীগ করে দেয়, আমি জানি না কেন। আওয়ামীর সামনে এস লাগাই দেয় আর কি। সোয়ামী লীগ, তো সোয়ামী লীগ যদি ধরেন রাজনীতি করে আর কি, হয়তো সোয়ামী লীগই হবে সেই কান্ডারি যারা ভারতকে আবার এক করো টাইপের কথাবার্তা বলবে, যারা নিউ ইয়র্কে গিয়া মোদি একজন গ্রেট হিরো এগুলো লিখে ঘুরতে পারে, তাদের পক্ষে সবকিছু সম্ভব। তো তো anyway, আমাদের মনে হয় সময় নাই, আমরা আমাদের শেষ করি হচ্ছে এখানে। ক্লোজিং রিমার্ক আছে মানে সোহাগের তরফ থেকে। এই 1 মাসের মধ্যে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ শেষ হয়ে যাবে, তেলের দাম কমে যাবে, আমাদের বাংলাদেশের ইকোনমির অবস্থা একটু ভালো হবে, আমরা হচ্ছে একটু রিলিফ পাবো, কারণ তেল দিয়ে তো সব চলে। হ্যাঁ হ্যাঁ,
হুম তো আমরা যে শ্রীলঙ্কা হওয়ার একটা মানে আগের শ্রীলঙ্কা, এখন তো শ্রীলঙ্কা আবার ভালো হয়ে গেছে, হুম হুম যে এই শ্রীলঙ্কার কথা বলি, শ্রীলঙ্কা হওয়া থেকে আরো পিছাবো হুম হুম আশা করি। হুম হুম তো অনেক কিছু চেঞ্জ হবে। ইউক্রেন ওয়ারটা এটা আসলে খুবই পিভটাল আমার কাছে মনে হয়। তো এটার সাথে তো অনেক কিছু মানে এটা ডোমিনো ইফেক্ট হবে। হুম তারপর আরেকটা জিনিস নিয়ে আমি আশাবাদী, এটা আরেকটু মানে ফিউচারিস্টিক, যেটা তোমরা বলতেছিলা যে এই যে ট্রাম্প আসার কারণে, হুম ট্রাম্প আসার কারণে ওরা যে এই যে ও তো চায়না হক, হুম চায়না হক বলে আর কি, চায়না বিরোধীদের হুম এই আমেরিকান ইয়াতে, ও যেহেতু চায়না বিরোধী অনেক কিছুতে টেরিফ দিতেছে, হুম মানে ট্যাক্স দিতেছে। হুম তো ট্যাক্স দিলে কি হবে, চায়না হচ্ছে এই প্রোডাক্ট গুলা বেচতে পারবে না, তখন হয়তো আমরা কিছু ছুটাফাটা বিজনেস যদি 2-1% আমরা পাই, হুম আমাদের ইকোনমিটা আরেকটু ভালো হইতে পারে, ওই অপরচুনিটি আমাদের নেওয়া উচিত। ওকে এই দুইটাই আমার আর কি প্রেডিকশন ফিউচার। আচ্ছা, আমি 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 অপটিমিস্টিক না মোটেও। আমি একটা মানে আমি মানে পেসিমিস্টিক না, আমি খুব প্র্যাগম্যাটিক মানুষ, কিন্তু এই জায়গায় আমি খুব পেসিমিস্টিক অন্য একটা কারণে। কারণ বাংলাদেশকে নিয়ে আমি আর মানব একটা লেখা লিখেছিলাম আর কি, সেটা হলো মবকে নিয়ে, যে বাংলাদেশের মানুষ, এটা যে বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে তারা। আমি রিসেন্টলি দেখলাম গুলশান একটা ডাকাতি হচ্ছে, মানে অনেক অনেক ধরনের ক্রাইম বেড়ে গেছে। তো এগুলো হয়তো হতে পারে কোনো ইচ্ছাকৃত কোনো গোষ্ঠী এটা করাচ্ছে। যদি এটা হয়ে থাকে তাহলে সেটা খুবই ভয়ের কারণ। আমাদের এই অপরচুনিটিগুলো সামনে আসতে যাচ্ছে, কিন্তু কোনো একটা পার্টিকুলার গোষ্ঠী যদি না চায় যে এটা না হয় এবং দেশের মধ্যে এরকম অরাজক থাকে এবং সব সাধারণ মানুষ এই মবকে ফুয়েল করে, তাহলে আমরা এই এই জিনিসগুলো অ্যাচিভ করতে পারবো না। তো আমি এই ভয়টা নিয়ে শেষ করতে যাচ্ছি, এগুলো সম্ভব, সবই সম্ভব যদি যদি কিছু এজেন্সি বা কোনো বাহিনী বা কোনো হচ্ছে ইন্টারেস্ট গ্রুপ ঝামেলা না করে এবং বাংলাদেশের মানুষ এই এই আগুনে পা না বাড়ায়, তাহলে আমরা অনেক ভালো কিছু অ্যাচিভ করতে যাব। কারণ মানে ওই যে মানব বলতেছিল অনেক কিছু, অনেক জিওপলিটিক্যাল অনেক কিছু চেঞ্জ হচ্ছে, যেমন ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে হয়তোবা বাংলাদেশ একটা ইউরোজোনের পার্ট হতে যাচ্ছে এবং সামনের দিনে ইউরোপ এবং চায়না খুবই ক্লোজ আসবে। আমার এটা নিয়ে একটা পডকাস্ট করার ইচ্ছা আছে যে কিভাবে ইউরোপ এবং চায়না একসাথে কাজ করবে। তো আমার এখানেই শেষ। ও আমার প্রেডিকশন হচ্ছে যে ইসরায়েল একটা বড় যুদ্ধ হবে সামনে। ইসরায়েল এবং প্যালেস্টাইন হচ্ছে ডাইলে চাইলে একাকার হয়ে ইতিহাসে প্রথমবারের মতন একটা যুদ্ধ হবে, যেটা ইসরায়েল প্যালেস্টাইন দুই জায়গার মাটিতেই হবে। শুধুমাত্র প্যালেস্টাইনের মাটিতে যুদ্ধ হবে আর ইসরায়েলের লোকজন ক্লাবে গিয়ে নাচানাচি করবে, দিন শেষ। থিংস আর গেটিং এক্সট্রিমলি কনফাইন্ড এবং প্রচুর পরিমাণে এজেন্সি কোট আনকোট ওয়ান স্টেজ রিয়েলিটি নিয়ে অনেক উচ্চকিত, যে দিস ইজ ওয়ান কান্ট্রি নাও। টু মেক দ্যাট ওয়ান কান্ট্রি ইউ নিড এ ওয়ার ইন বোথ দ্য প্লেসেস। সো প্রথমত আমাদের ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে আবার আলাপ করতে হবে। আমার ধারণা ইসরায়েল প্যালেস্টাইন আছে একদিকে, ইউক্রেন যা হবে আমি মোটামুটি আপনার সাথে একমত, পুরাপুরি না হইলেও। ভারত নিয়ে আমি খুব শঙ্কিত, কারণ ভারত আমাকে সবসময় শঙ্কার মধ্যে ফেলে। সোয়ামী লীগ হবে আমি নিশ্চিত, আমার পিএইচডি হবে এটা নিয়ে আমি আশাবাদী, কিন্তু খুব বেশি না। এর চেয়ে সোয়ামী লীগ তৈরি হওয়ার ব্যাপারে আমি বেশি আশাবাদী। আর কেউ যদি আমাদেরকে টাকা পয়সা দিতে চান পারেন, আমাকে জানাবেন বা আমাদেরকে জানাবেন। অনেক ধন্যবাদ।